বলছি পিডিএফ নোটস রেকর্ডিং সবার কাছে চলে গেছে। রেকর্ডিং সবার কাছে চলে গেছে, ঠিক বলছি তো? গতকাল রাত্রে সবার কাছে রেকর্ডিং চলে গেছে। তো পিডিএফ নোটসটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমি আজকে জানিয়ে দেবো যে পিডিএফটা কিভাবে পাবে বা এবং সবার কাছে চলে যাবে। আমি ক্লাসের পর জানিয়ে দেবো, একটু ধৈর্য রাখো। স্যার ক্লাসটা শুরু করে দিই, ক্লাসটা মন দিয়ে করো। আবারও বলছি, ইংলিশ সাবজেক্টটা ভয় পায় না এমন কেউ নেই। মানে আমিও তোমাদের দলে ইংলিশ, আমিও ভয় পাই, অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে মন দিয়ে শোনো। মানে আমাদের আহ যে এর আগে আমরা ইংলিশ পড়ে এসেছি, বা ইভেন অনেকে আছে মাস্টার ডিগ্রি করে নিয়েছে ইংলিশে, গ্রাজুয়েশন রয়েছে, কিন্তু কম্পিটিটিভ ইংলিশ পুরোপুরি আলাদা। অর্থাৎ এই কম্পারিজন কোনোভাবেই আসে না যে কেউ একজন স্কুলিংটা পুরোপুরি ইংলিশ মিডিয়াম, বা কারোর হয়তো ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি রয়েছে ইংলিশে, তার মানে সে ইংলিশে খুব স্ট্রং হবে। কম্পিটিটিভ ইংলিশ কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। তো সেই ব্যাপারগুলো আরো ভালো বুঝতে পারবে। আবারও বলছি, সিলেবাসটা স্যারের থেকে ভালো করে জেনে নাও যে আমাদের এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কতটুকু কি দরকার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অ্যানালিসিস, যেটা তোমাকে আলটিমেট তোমার যে ডাইরেকশন সেটা ঠিক করে দেবে এই অ্যানালিসিস পার্টটা, যেটা আমার বিশ্বাস যে অন্য কোথাও একসঙ্গে এইভাবে পাবে না। আর তৃতীয় অবশ্যই যে কিছু এমসিকিউ কোশ্চেন ডিসকাস করাবেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেমন কি এসছে, অ্যাটলিস্ট ট্রেন্ড বুঝতে পারবে, বা সেই পয়েন্ট অফ ভিউ থেকে তুমি অ্যাটলিস্ট তোমার যেটা দরকার, যেখানে যা ঘাটতি কমতি রয়েছে সেগুলোকে তুমি ডেফিনেটলি সেখান থেকে রিকভার করার চেষ্টা বা সেরকম একটা কিছু ভাবনা চিন্তা করতে পারবে অ্যাটলিস্ট। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করে দিই। 6টা বাজে, আমি আর একদম এক্সট্রা টাইম নিচ্ছি না। স্যার জয়েন করে গেছে। সবার কাছে রিকোয়েস্ট হলো একটাই, যে কোঅপারেশন যেন থাকে। কমেন্ট বক্সে অপ্রয়োজনে মেসেজ করো না। কমেন্ট বক্স খোলা রয়েছে এই কারণে যে তোমার অসুবিধা রয়েছে কিছু, সেটা তুমি জানাও, তাহলে স্যার সেটা তোমাকে রিপ্লাই করতে পারবেন। কিন্তু এখানে অপ্রয়োজনে মেসেজ করো না। আমি আবারও বলছি, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোট সবার কাছে যাবেই। কাদের কাছে যাবে? যারা পুরোপুরি ক্লাস করবে, যারা সিক্রেট কোড শেয়ার করবে, তাদের কাছে যাবেই। আমি দায়বদ্ধ এটার জন্য, আমি এই কাজটা রেগুলার করে থাকি। ঠিক আছে, এবং গতকালকের যে পিডিএফ নোটস যেটা, সেটা আমি আজকের ক্লাসের শেষে জানিয়ে দিচ্ছি কিভাবে পাবে বা কি করে তোমার কাছে যাবে। আবারও বলছি, সবার কাছে যাবে। একটু ধৈর্য রাখো এবং স্যারকে প্লিজ একটু কোঅপারেট করো। ক্লাসটা মন দিয়ে শোনো, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্যারকে কোঅপারেট করো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন না, আনমিউট করতে পারবেন। ওকে স্যার, গুড ইভিনিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, গুড ইভিনিং টু অল অফ ইউ। সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু একটা থাম ইমপ্রেশন দিয়ে জানাবে। আমার ভয়েস সবার কাছে ক্লিয়ার আছে? ভেরি গুড। ওকে ওকে, আচ্ছা, সবার কাছে স্ক্রিনটা ভিজিবল আছে কিনা একটু একটু জানাবে। ওকে ওকে, দেখো তোমাদের কাছে স্ক্রিনটা ভিজিবল আছে। ওকে ওকে, স্ক্রিন ইজ অলসো ভিজিবল। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি। আর যদি কারোর কাছে স্ক্রিনটা ভিজিবল না হয় তাহলে একটু তারা রিজয়েন করে নেবে। ওকে ওকে, তো দেখো আমাদের সামনে যে পরীক্ষাটা আসতে চলেছে, দ্যাট ইজ WBSSC কন্ডাক্টেড গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো দেখো, হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড ভেরি গুড। ওকে ওকে, দেখো তোমাদের তরফ থেকে মাইক্রোফোনটা অফ আছে, তোমরা হয়তো কথা বলতে পারবে না, তোমরা মেসেজ করতে পারবে। তো সবাইকে বলছি যে সামনে যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটা আসতে চলেছে, অর্থাৎ মোটামুটি যদি খুব ভুল না হয় তাহলে মোটামুটি জানুয়ারি মাসে মোটামুটি কন্ডাক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কাছে সময় কিন্তু খুব কম। তো যখন সময় আমাদের কম থাকে তখন কি করতে হয়, প্রিপারেশনটা আরো বেশি জোরদার করতে হয়। তো যারা আস্তে আস্তে মনে করছো যে হ্যাঁ আমরা শুরু করব বা কিছু, মানে এখনো যারা শুরু করতে পারোনি, তাদের ক্ষেত্রে কোনো চিন্তা করার কিছু কারণ নেই। ঠিক আছে, তো তারা অলরেডি এখানে এনরোল্ড হয়ে যারা হচ্ছে বা তারা পড়াশোনা শুরু করেছে হয়তো। ঠিক আছে, তো সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, আমাদের কাছে এখনো সময় আছে। যদি এখনো আমরা ঠিকঠাক করে পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা এক্সামটা ক্র্যাক করতে পারবো।
ঠিক আছে? তো দেখো, এক্সাম কিন্তু ক্র্যাক করার জন্য কিছু স্ট্র্যাটেজি আমাদের নিতে হয়, ঠিক আছে? কারণ ধরো এতজন পরীক্ষা দেবে, তো সেখানে দাঁড়িয়ে যে আমি যদি কি স্ট্র্যাটেজি নিই যে সবার থেকে, সেটা আমার একটা ডিফারেন্স তৈরি করবে যে আমি এক্সামটা মানে আই উইল বি এবল টু বা উই উইল বি এবল টু ক্র্যাক দি এক্সামিনেশন, ঠিক আছে? এবার যেহেতু এটা ওয়ান ডে এক্সামিনেশন তোমরা জানো, তো সেক্ষেত্রে ব্যাপারটা কি, এবং সবটাই এমসিকিউ বেসড হবে, এবং যারা অন্যান্য পরীক্ষার প্রস্তুতিও নেয় তারা সবাই এখানে অংশগ্রহণ করবে। এবার আমাদের এখানে দুটো জিনিস হতে পারে যে স্যার আমি গ্রুপ ডির পরীক্ষাটা দেবো, গ্রুপ সির পরীক্ষা দেবো না, ঠিক আছে? দেখো, গ্রুপ সির পরীক্ষা দেবো, গ্রুপ ডির পরীক্ষা দেবো, গ্রুপ সি পরীক্ষা দেবো না, এই ব্যাপারটা আমার মনে হয় মাথা থেকে একটু সরিয়ে নেওয়া ভালো। কারণ কি, আমরা দুটো পরীক্ষায় দেওয়ার চেষ্টা করব। কারণ কি, অনেকের মনে করে যে আমার ইংরেজিটা দুর্বল, তো আমি গ্রুপ সিটা দিতে পারবো না, ঠিক আছে? কিন্তু যদি একটু ইংরাজিকে স্ট্র্যাটেজিক্যালি পড়া যায়, তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু এক্সাম ক্র্যাক করা কিন্তু সম্ভব হবে আমাদের পক্ষে, ঠিক আছে? একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, মানে এমন নয় যে আমি সবটা পড়ে ফেললাম, আমাদের কাছে বই আছে আমরা সবটা পড়ে ফেললাম, ঠিক আছে, একদম প্রথম থেকে শেষ অবধি পড়ে ফেললাম। এরকম করলে কিন্তু হবে না, কারণ তোমার কাছে সময় কিন্তু এত নেই, ঠিক আছে? যত তুমি টাইম ওয়েস্ট করবে তত তোমার সময় নষ্ট হবে, আর কিছুই না। কারণ তোমাকে এখানে কি কি সাবজেক্ট পড়তে হবে না হবে আমরা সব ডিটেলসে আলোচনা করব। তো আমরা কি স্ট্র্যাটেজিক্যালি এগোলে আমরা এক্সামটা ক্র্যাক করতে পারবো? প্রথমত, আমাদের যে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি যে সিলেবাসটা আছে, সবার আগে সিলেবাসটা দেখা খুব দরকার, ঠিক আছে? সিলেবাসটা দেখার পরে সিলেবাসটা যখন আমরা দেখবো, সিলেবাসটা দেখার পরে আমাদের কি করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখতে হবে। কেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখতে হবে? কারণ দেখো, প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু একদম প্রশ্ন কপি পেস্ট আসবে না, কিন্তু এক্সামিনার কি চাইছে, অর্থাৎ যিনি কোয়েশ্চেন সেট করছেন তিনি কেমন, তার যে মানে এসএসসি ডাব্লিউবি এসএসসি বোর্ডের যে ইয়ে বলবো মেন্টাল আর কি সিচুয়েশন, বা কি বলতে পারো যে একটা মেন্টাল স্টেট কি অবস্থায় আছে, যে তারা কি ধরনের প্রশ্নপত্রগুলো করছে, সেটা আমাদের কিন্তু অত্যন্ত ভালোভাবে জানা উচিত। কারণ তাদের সাইকোলজি যদি তুমি বুঝতে পারো যে তারা এই ধরনের প্রশ্নগুলো করে, তাহলে আমাদের প্রিপারেশনটা করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো তার জন্য কি করতে হবে, যেহেতু টাইম ইজ লিমিটেড, তার জন্য আমরা সবটা পড়বো না, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রথম মূল মন্ত্র হচ্ছে হোয়াট টু স্টাডির থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট নট টু স্টাডি। হোয়াট নট টু স্টাডি ইজ ফার বেটার, ঠিক আছে? এই জন্য আমরা বেশিরভাগই দেখবো যে কম্পিটিটিভ এক্সামিনেশন পড়বো না। আমরা হয়তো অনেকেই একাডেমিক্যালি ইংরেজি পড়ে এসেছি, ঠিক আছে? স্যার একটু আগেই তোমাদেরকে বলছিলেন স্যার, ঠিক আছে, যে আমরা একাডেমিক্যালি অনেকে ইংরেজি পড়ে এসেছি বা কিছু। এবার তার সাথে কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনে ইংরেজি পড়ার বিষয় ব্যাপারটা কিন্তু একটু আলাদা। কারণ আমরা যখন একাডেমিক্যালি পড়ে এসেছি না, সেখানে আমরা শুধুমাত্র ওই যে নাউন কাকে বলে, টেন্স কাকে বলে, এই ব্যাপারগুলো পড়ে এসেছি, বা ক্লাসিফিকেশন কি কি আছে এই ব্যাপারটা। কিন্তু এখানটায় আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, আমাদের এখানে এর অ্যাপ্লিকেশন গুলো পড়তে হবে, ঠিক আছে? মানে হাউ নাউন ইজ বিং অ্যাপ্লাইড ইন আ পার্টিকুলার সেন্টেন্স, এই ব্যাপারটা বুঝতে হবে। বা টেন্সটা তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করছো, বা টেন্সের প্রশ্নগুলো আসলে কিভাবে তুমি ডিল করছো। তো এই কনসেপ্ট গুলো কিন্তু সবার আগে তোমাদের ক্লিয়ার করতে হবে। এবং প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদেরকে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনটা আছে সেখান থেকে তোমাদের কি করতে হয়, যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে। যেমন আমি যদি ধরে নিই সেন্টেন্স একটা টপিক, এই সেন্টেন্স টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে প্রচুর প্রশ্ন এসছে, তাহলে আমাকে সেন্টেন্স রিলেটেড যে কোনো প্রশ্ন বা সেন্টেন্স রিলেটেড যে সমস্ত চ্যাপ্টার রয়েছে সেগুলোকে খুব ভালো করে স্টাডি করতে হবে, ইন ডেপথ স্টাডি করব, ঠিক আছে? আমি একটা রুটিন সেট করে নেবো যে আমি যদি গ্রুপ সি বা গ্রুপ ডি, যে পরীক্ষাটা সবাই মানে দুটোর জন্যই সবাই আশা করি বসবে, তা গ্রুপ সির জন্য আমি প্রিপারেশন করলে গ্রুপ সিটা কভার হয়ে যাবে। সেটা কিভাবে হবে আমি তোমাদেরকে এবার আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? তো একটু সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? এই যেটুকু সময় আমি ক্লাস নেব, তোমাদের যে সমস্ত ডাউট গুলো হয়, অর্থাৎ তোমাদের একজন এক্সামিনি বা একজন পরীক্ষার্থী তাদের কি ডাউট গুলো হয়, সেই জায়গা থেকে গিয়ে আমি পড়াশোনাটা তোমাদের করাবো। তারপরে যদি মনে হয় যে না স্যার এখনো আমাদের অনেক ডাউট আছে, বা রিগার্ডিং ইংলিশ সাবজেক্টটা নিয়ে যদি কোনো ডাউট থাকে, প্রশ্নপত্র নিয়ে ডাউট থাকে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ট্রেন্ড অ্যানালিসিস করাবো আমি তোমাদেরকে,
যেটা তোমাদেরকে আমি করে দেবো ট্রেন্ড অ্যানালিসিসটা, যে তোমাদেরকে আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকে ঘেটে আর কি করতে হবে, তবুও সবাই দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি তোমাদের সলভও করবো আজকে, কিন্তু তোমাদের যে ট্রেন্ড অ্যানালিসিসটা এটা আমি করে দেবো। ঠিক আছে, তখন বুঝতে পারবে যে এই যে হোয়াট টু স্টাডি অ্যান্ড হোয়াট নট টু স্টাডির মধ্যে ডিফারেন্সটা কি হবে, যে কেন মানে প্রথম থেকে শেষ অব্দি পড়ে ফেললেও আমরা এক্সাম ক্র্যাক করতে পারছি না, কিন্তু কয়েকজন খুব স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করে খুব কম সময় এক্সাম গুলো ক্র্যাক করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার একটাই ডিফারেন্স হচ্ছে স্ট্র্যাটেজি। ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক বলে না, এই যে স্মার্ট ওয়ার্ক কি? স্মার্ট ওয়ার্ক বলে কিছু নেই। স্মার্ট ওয়ার্ক হচ্ছে এটাই যে তুমি হার্ড ওয়ার্ক এখানে সবাই করবে, কিন্তু স্মার্ট ওয়ার্ক কি আছে, যে আমি পরিশ্রম করব কিন্তু পরিশ্রমটা যেন আমাদের ফলপ্রসূ হয়। ঠিক আছে, মানে ফ্রুটফুল হয়, কারণ আমি এফোর্ট দেব, আমার এফোর্টটা কিন্তু মাস্ট বি পেড অফ। এটা বুঝতে হবে যে এফোর্টটা আমি দিচ্ছি, সেই এফোর্টটা কিন্তু অবশ্যই আমাকে সে একটা রিওয়ার্ড আমাকে দেবে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু এনশিওর করতে হবে। শুধুমাত্র হার্ডওয়ার্ক করে গেলাম, এদিকে আমি কোনো ফল পাচ্ছি না, এটা করলে কিন্তু হবে না, আদতে তোমার সময় নষ্ট হবে। ঠিক আছে, কারণ তোমাকে কিন্তু আরো অনেক সাবজেক্ট পড়তে হবে। এবার চলে আসি আমাদের মেন ডিসকাশনে। ঠিক আছে, দেখো কেন আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি কে কম্বাইন্ড প্রিপারেশনটা করব, তোমাদেরকে আমি দেখাই। অনেকে এই যে একটাই ধারণা যে গ্রুপ সিটা স্যার আমি দেবো না, গ্রুপ ডি দেবো, কারণটা হচ্ছে এখানে ইংরাজি নেই, ইংরাজি দেখলেই সেখান থেকে পালাতে হবে। কেন কেন পালাবো? ঠিক আছে, ইংরাজিকে যদি আমরা এখনো স্ট্র্যাটেজিক্যালি বা এই যে যতদিন সময় রয়েছে, আমি ধরে দিচ্ছি নভেম্বরের ধরো আজকে 18 তারিখ, তো সেখান থেকে এখনো ধরো 12 দিন রয়েছে। ঠিক আছে, মানে মোরলেস তুমি মোটামুটি এখনো ধরো 50 to 55 ডেজ পাবে। তো 50 to 55 ডেজ যদি তোমার হাতে থাকে, সেক্ষেত্রে আরামসে কিন্তু প্রিপারেশনটা করে নেওয়া যায়। ঠিক আছে, এবার দেখো প্রথমত আমি যদি প্রথমে গ্রুপ ডি এর ক্ষেত্রে আসি, গ্রুপ ডি এর ক্ষেত্রে কি রয়েছে নাম্বার বিভাজনটা। ঠিক আছে, রিটেনে যদি রয়েছে, আমাদের যে রিটেন পরীক্ষাটা হবে সেখানে আমাদের 45 মার্কস এখনো পর্যন্ত এটা আছে। ঠিক আছে, আউট অফ 50, টোটাল 50, তার মধ্যে 45 হচ্ছে রিটেন, আর তার মধ্যে 5 নম্বর হচ্ছে আমাদের ইন্টারভিউ। ঠিক আছে, বাট এখানে পার্সোনালিটি টেস্ট তো হয় না, ইন্টারভিউ হয়। তো এই দুটো মিলে আমাদেরকে হয়। তা ইন্টারভিউ তে আমাদের 5 নম্বর রয়েছে, মানে তুমি যে সমস্ত সাবজেক্ট গুলো পড়েছো সেই পড়ার উপরেই তোমার এখানে ইন্টারভিউ হবে। তাহলে এই রয়েছে আমাদের 50-র মধ্যে আউট অফ 5 হচ্ছে আমাদের ইন্টারভিউ, বাদ বাকি সাবজেক্ট। এইবার সাবজেক্টের মধ্যে স্যার কি কি রয়েছে? 1 নম্বর হচ্ছে জেনারেল নলেজ। ঠিক আছে, দেখো জেনারেল নলেজ থেকে বলা ভালো এটা জিএস, মানে জিএস থেকে বলা ভালো জেনারেল অ্যাওয়ারনেস। কারণ কি, এখানে আমাদের স্ট্যাটিক জিকের সাথে, ঠিক আছে, স্ট্যাটিক জিকের সাথে কিন্তু সাবজেক্টিভ জিকেও থাকে। তো সাবজেক্টিভ জিকে যখন অ্যাড হয়েছে তখন সেটা হয় জেনারেল অ্যাওয়ারনেস। তো সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস হিসাবেই পড়াশোনাটা করব। সেখান থেকে আমাদের 15টা প্রশ্ন থাকবে, 1 নম্বর করে থাকবে, যেখানে আমাদের টোটাল 15 থাকছে। নাম্বার 2 হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একদম আলাদা করে সাবজেক্ট হিসাবে রয়েছে, সেখানে এটাও তোমাদেরকে মোটামুটি ভালো করে পড়ে রাখতে হবে। ঠিক আছে, এই জায়গাটায় 15 রয়েছে ইন্টু 1, এটা হচ্ছে টোটাল 15। আর একটা হচ্ছে পাটিগণিত, হচ্ছে অ্যারিথমেটিক রয়েছে। ঠিক আছে, তো অ্যারিথমেটিকও আমাদের 15 নম্বর রয়েছে, 1 নম্বর করে। এই হচ্ছে আমাদের এখানকার জায়গা। ঠিক আছে, এবার দেখো তাহলে স্যার আমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন করি, আমি মানে স্টাফ সিলেকশনের প্রিপারেশন করি, তাহলে স্যার এখানে আমি কিভাবে পড়বো? দেখো তোমাকে এখানে গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের চাকরি করতে হবে। ঠিক আছে, ক্লার্কের চাকরি করতে হবে বা গ্রুপ ডি চাকরি করতে হবে, তার মানে তোমার প্রশ্নের স্ট্যান্ডার্ডটাও কিন্তু সেরকমই হবে। ঠিক আছে, তো আমি অনেক কিছু পড়ে ফেললাম, ওই যে বারবার করে বলছি অনেক কিছু পড়ে ফেললাম স্যার, তারপরে আমি এক্সামটা ক্র্যাক করতে পারছি না, এটা বুঝতে হবে তোমাকে যে প্রতিটা পরীক্ষার একটা অ্যাপ্রোচ আছে। ঠিক আছে, এক্সাম আমার কাছে কি ডিমান্ড করছে এটা বেশি ইম্পর্টেন্ট, তুমি কি পড়ছো এটা ইম্পর্টেন্ট নয়। এক্সামে আমার ডিমান্ড কি রয়েছে, না আমি যে পড়াশোনাটা করছি এই সাবজেক্টটার কি ডিমান্ড আছে, সেইগুলো তোমাকে কিন্তু প্রিভিয়াস ইয়ার ঘেটে বা সিলেবাস দেখে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তার সাথে মক টেস্ট। এই হচ্ছে আমাদের 45 ইন্টু 1, এই হচ্ছে আমাদের 45। ঠিক আছে, এইবার যদি চলে যায় এটার সাথে গ্রুপ সি এর ডিফারেন্সটা কি আছে। আচ্ছা, টোটাল সময়টা আমি বলে দিই, এখানে 1 আওয়ার থাকে। ঠিক আছে, 1 ঘন্টা সময় আছে,
প্রশ্নের ধরন হচ্ছে এমসিকিউ থাকবে। ওই জন্য বললাম যেহেতু এমসিকিউ, তুমি যতই তুমি থিওরিটিক্যাল নলেজ রাখো, থিওরি পড়ছো, তার সাথে কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল হতে হবে। অর্থাৎ প্র্যাকটিক্যাল তোমাকে কিন্তু কোয়েশ্চেন গুলোকে ফেস করতে হবে। তার জন্য এখানে কি হবে, মক টেস্টের ব্যাপার রয়েছে। ঠিক আছে, প্র্যাকটিস সেট বলো বা মক টেস্ট, এই জায়গাটা রয়েছে। ম্যাসিভ তোমাকে এই জায়গাটা প্র্যাকটিস করতে হবে। এইবার হচ্ছে আমাদের 1 নম্বর করে, তাহলে প্রতিটা কোয়েশ্চেনের নম্বর 1 নম্বর। এবার দেখো লিখিত পরীক্ষার সিলেবাস তোমাদের এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, জেনারেল নলেজ কি কি রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স কি কি আছে, তো সেগুলো এখানে লিখে দিয়েছি, এটা তোমরা দেখে নিতে পারবে। এবার চলে আসি আমরা গ্রুপ সির ক্ষেত্রে। গ্রুপ সির ক্ষেত্রে নম্বর বিভাজনটা কি রয়েছে দেখো, টোটাল হবে হচ্ছে আমাদের 100 মার্কসের। ঠিক আছে, তার মধ্যে রিটেন হচ্ছে আমাদের 60। ঠিক আছে, একাডেমিক হচ্ছে 10। আচ্ছা, কম্পিউটার এফিসিয়েন্সি বা টাইপিং টেস্ট সেটা হচ্ছে 25। তাহলে এখানে দেখো আমাদের মোটামুটি 85, তোমার 95 হয়ে গেল। ঠিক আছে, 85, 95। আর এর সাথে থাকছে এইগুলোর সাথে 5 মার্কস, সেটা হচ্ছে আমাদের ইন্টারভিউ, যেটা আমাদের বলা হলো। ঠিক আছে, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন গ্রুপ সি এন্ড গ্রুপ ডি? তোমরা নিজেরাই বুঝতে পারছো স্যার। ঠিক আছে স্যার, কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র একটা সাবজেক্ট অ্যাডেড হচ্ছে। ঠিক আছে, আর কিচ্ছু নয়। 3টে জিনিস কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে, এটাও ওখানে ছিল, এটাও ওখানে ছিল, অ্যাওয়ারনেস ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, অ্যারিথমেটিক ছিল। শুধুমাত্র একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ইংরাজি, যেখানে একা ও 15 নম্বর নিয়ে নিচ্ছে। ঠিক আছে, দেখো যখনই ইংরাজি কোনো সাব পরীক্ষায় ঢোকে, কেন আমি গ্রুপ ডির ক্ষেত্রে মানে গ্রুপ সি কে এত এমফাসাইজ করছি, যখনই কোনো পরীক্ষাতে ইংরাজি বিষয়টা ঢুকে যায় না, তখন কিন্তু কাট অফটা কমার প্রবণতা থাকে। ঠিক আছে, মানে কি প্রবণতা থাকে কি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু ইংরাজির জায়গাটায় এসে কিন্তু সমস্যার সৃষ্টি করে, অর্থাৎ প্রশ্নগুলোকে বুঝতে পারে না, প্রশ্নের অ্যাপ্রোচকে বুঝতে পারে না। তখন কি হয়, তারা ঠিকঠাক করে পারফর্ম করতে পারে না। ঠিক আছে, কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা একটু ইংরেজিটা ভালো করে পড়ে নিতে পারবে, তাদের কাছে এটা কিন্তু অত্যন্ত একটা বেনিফিটের জায়গা। মানে এখানে 15 ছিল, আউট অফ 15 যদি কেউ একটু ভালো করে পড়াশোনা করে, ঠিক আছে, 12 to 13 মার্কস কিন্তু সে অ্যাচিভ করে নিতে পারবে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টসরা যেহেতু এখানটায় জোর দেয় না, তাই জন্য মোটামুটি ধরো 5 to 6 মার্কস আর্ন করে। আর তার জন্যই কিন্তু কাট অফটার একটা মানে কমে যাওয়ার প্রবণতা থাকে। ঠিক আছে, তাই জন্য যারা একটু এই সাবজেক্টটাকে ভালো করে পড়াশোনা করবে, তারা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাবে অন্যদের থেকে। এমন কিছু কঠিন প্রশ্ন আসে না, আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সবকিছু নিয়ে আলোচনা করব, একটু আমাদের স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, এবার তাহলে গ্রুপ সি, এবার তোমাদেরকে আমি বলবো যে তোমরা প্রথম থেকে না প্রিপারেশনটা গ্রুপ সি কে টার্গেট করে করো। গ্রুপ সি, ঠিক আছে, গ্রুপ সি কে টার্গেট রেখে করো, তাহলে তোমাদের গ্রুপ ডি যে পরীক্ষাটা, এটা অটোমেটিক্যালি কিন্তু কভার করে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 1 ঘন্টা কিন্তু উভয়ের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা মানে এখানে কিন্তু 45 মার্কস কিন্তু 1 ঘন্টা সময়। এখানটাই কিন্তু কম্পিটিশনটা টাফ। ঠিক আছে, এখানে কিন্তু 45 এর সাথে কিন্তু 15 যোগ হয়ে যাচ্ছে, মানে 60 হচ্ছে। আর এই 60টা কোয়েশ্চেন কিন্তু তোমাকে 60 মিনিটেই করতে হবে বা 1 ঘন্টায় করতে হবে। বুঝতেই পারছো, সময় কিন্তু এখানটায় অত্যন্ত ক্রুশিয়াল। ঠিক আছে, কিন্তু যদি প্রথম থেকে কেউ 4টে সাবজেক্টই ভালো করে পড়াশোনা করে, তাহলে কিন্তু তাদের গ্রুপ সির ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তাই জন্য যত দিন আছে, যে কটা দিন রয়েছে, তোমরা ডেডিকেটেড ওয়েতে, আমি ধরে নিচ্ছি 50 থেকে 55 দিন ডেডিকেটেড ওয়েতে 4টে সাবজেক্টকে ভালো করে পড়াশোনা করো, তাহলে অটোমেটিক্যালি এটা কভার করে যাবে। ঠিক আছে, একই রকম ভাবে 60 এটা এখনো পর্যন্ত নেগেটিভ মার্কসের কথা বলা হয়নি, তাই জন্য আমি নেগেটিভ মার্কসের কথা উল্লেখ করি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে জেনারেল ইংলিশে কি কি রয়েছে। এবার দেখো অনেকের সমস্যাটা কি হয় জানো, ম্যাক্সিমাম স্টুডেন্টসরা সিলেবাসটাকে বুঝতে পারে না। যে সিলেবাসটা দেয়া থাকে না, ম্যাক্সিমাম স্টুডেন্টসরা এই সিলেবাসটাকেই বুঝতে পারে না, কি অ্যাকচুয়ালি কি ডিমান্ড করছে। এই যে বলে যে শব্দ তালিকা এরকম লেখা রয়েছে, শব্দ তালিকা বলতে কি বোঝায়, আমি এই যে কিওয়ার্ড গুলো আছে,
এই কিওয়ার্ড গুলোকে তোমাদেরকে অ্যানালাইজ করে দেখাবো। স্যার তাহলে শব্দ তালিকা বলতে কি বোঝায়? একদম আমরা যদি জানি সেটা দেখি হচ্ছে ওয়ার্ড নেস্ট। ওয়ার্ড নেস্ট শব্দ তালিকা মানে এর মধ্যে বিভিন্ন ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ড গুলো হতে পারে তার সিনোনিম বের করতে, সেই ওয়ার্ড গুলোর হতে পারে অ্যান্টোনিম বের করতে, সেই ওয়ার্ড গুলোর হতে পারে হোমোনিম বের করতে, সেই ওয়ার্ড গুলোর হতে পারে প্যারোনিম বের করতে, সেই ওয়ার্ড গুলোর হোমোফোন বের করতে হতে পারে, এবং তাদের ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ ইউজেস। এটাই কিন্তু ওয়ার্ড লিস্টের আসল কথা। ঠিক আছে, তাহলে কিওয়ার্ডটাকে ভাঙলে দেখলে তো কত কিছু বেরিয়ে আসলো। নাম্বার 2 দেখো ব্যাকরণ। ঠিক আছে, ব্যাকরণ অর্থাৎ গ্রামার। গ্রামার ঠিক আছে, অর্থাৎ গ্রামার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই গ্রামারের জায়গাটায় যেটা আমাদের বেশি করে আসে এখান থেকে প্রশ্ন, অর্থাৎ যে এই যে আমরা গ্রামার এত কিছু পড়বো সেখান থেকে প্রশ্ন আর কি মেনলি হয় হচ্ছে এরার কারেকশন, এরার কারেকশন এবং ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, এরার কারেকশন এবং ইমপ্রুভমেন্ট এই দুটো জায়গা থেকে কিন্তু বেসিক প্রশ্ন হয়। ঠিক আছে, তাহলে এরার এবং ইমপ্রুভমেন্ট এই দুটো জায়গা থেকে যদি আমরা পড়াশোনা করতে পারি তাহলে আমাদের যা পড়াশোনা হবে সেটা হচ্ছে কিন্তু এই দুটো জায়গাকে টার্গেট করেই পড়াশোনাটা করতে হয়। আর এবার তোমাদের কাছে এরার কারেকশন জায়গাটা কিন্তু নতুন, যারা কম্পিটিটিভ লাইনে নেই তারা কিন্তু এরার কারেকশনটা জানবে না। ঠিক আছে, এরকম আমাদের একটা সেন্টেন্স দেওয়া হবে যেখানে সেন্টেন্সটা দেওয়ার পরে একটা করে এরকম স্ল্যাশ দেওয়া থাকবে এবং এখানটা ধরো এ থাকলো, এটা এ, আবার একটা দিল স্ল্যাশ দিল, এখানে একটা বি থাকবে, এখানে আবার একটা দিল, এখানে সি থাকলো স্ল্যাশ দিল, আচ্ছা আবার একটা দিল নো এরার, নো এরার ডি দেয়া থাকলো, এবার এখানে ডি দেয়া থাকলো। তাহলে এবার তোমাদেরকে বুঝতে হবে যে এরার কারেকশনটা কোথায় রয়েছে। এরার কারেকশন মানে তুমি ধরো ডাক্তারের কাছে গেছো, ডাক্তার তোমাকে ডায়াগনোসিস করেছে, ডায়াগনোস করে বলেছে যে এই রোগটা আছে, তোমাকেও ইউ হ্যাভ টু বি আ ডক্টর, ঠিক আছে, অফ ইউর ওন সেন্টেন্স। ঠিক আছে, অর্থাৎ তোমাকেও এখানে কিন্তু ডক্টর নিজের সেন্টেন্সের হতে হবে। তোমাকে দেখতে হবে যে স্যার এই যে এই পার্টটায় ভুল আছে, নাকি এই পার্টটায় ভুল আছে, নাকি এইখানে ভুল আছে, নাকি এখানে ভুল আছে, এই জায়গাটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, দেখার পরে তুমি সেটাকে আনসার করতে পারবে। এবং এই ভুলটা মানে বের করতে গেলে কিন্তু তোমার একটা গ্রামাটিক্যাল নলেজ, খুব সাউন্ড নলেজ দরকার, সেগুলোকে আমরা ক্লাসে স্টেপ বাই স্টেপ করব। ঠিক আছে, আর একটা হচ্ছে কি ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, ইমপ্রুভমেন্টটাও একই রকম জিনিস, কিন্তু ইমপ্রুভমেন্টে তোমাকে একটা সিঙ্গেল সেন্টেন্স দিয়ে দেওয়া হবে, এবার বলবে যে এই সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে বের করো। ঠিক আছে, এবার এ একটা অপশন দিল যেখানে বললো এই লাইনটা এই লাইনটা, বি একটা আর একটা লাইন দিল, এরকম ভাবে এই সেম লাইনটার উপরেই বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এরার বা ইমপ্রুভমেন্ট, যেখানে আমরা এরার কারেকশনকে খুঁজে পাচ্ছি। গ্রামার, ঠিক আছে, তাহলে এই জায়গাটা হচ্ছে গ্রামার, যেখানে আমাদের কিন্তু এরার প্লাস ইমপ্রুভমেন্টের কথা আসছে। এটা হচ্ছে ওয়ার্ড নেস্ট। আচ্ছা, এরপরে রয়েছে বাক্যের কাঠামো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সেন্টেন্স যে টপিকটা রয়েছে না, এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। হোয়াট ইজ বাক্যের কাঠামো বা হোয়াট ইজ সেন্টেন্স স্ট্রাকচার? আমরা যদি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেখি, অর্থাৎ গঠন দেখি বাক্যের, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেন্টেন্স 3 প্রকার রয়েছে। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, নাম্বার বি রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, নাম্বার সি রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। এইবার তোমাদের যদি বলা হয় যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, সিম্পল সেন্টেন্স কাকে বলবো? যে সমস্ত সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে, তার সাথে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব এটা কি জিনিস? ফাইনাইট ভার্ব মানে যাকে আমরা বাংলায় বলি সমাপিকা ক্রিয়া, সমাপিকা। ঠিক আছে, একটা সাবজেক্ট, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে,
কিন্তু একের বেশি কিন্তু নন ফাইনাইট ভার্বও থাকতে পারে, নন ফাইনাইট থাকতে পারে। এবার নন ফাইনাইট ভার্ব কারা? তার মধ্যে রয়েছে জেরান্ড, তার মধ্যে রয়েছে ইনফিনিটিভ, তার মধ্যে রয়েছে পার্টিসিপাল। তাহলে এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, পার্টস অফ স্পিচের দিক দিয়ে দেখতে গেলে জেরান্ড হচ্ছে নাউনের ইকুইভ্যালেন্ট, ইনফিনিটিভ নাউনের ইকুইভ্যালেন্ট, পার্টিসিপল অ্যাডজেক্টিভের ইকুইভ্যালেন্ট, কিন্তু এরা কিন্তু নন ফাইনাইট হিসেবে কাজ করে, নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এইবার হচ্ছে ফাইনাইট ভার্ব কাকে বলবো স্যার? নন ফাইনাইট তো বুঝলাম, কিন্তু ফাইনাইট ভার্ব কাকে বলবো? যে সমস্ত ভার্ব গুলো কোনো একটা বাক্যের সাবজেক্ট, পার্সন, নাম্বার এবং টেন্স এই চারটে কম্পোনেন্ট দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যখনই সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্সটা চেঞ্জ করবে না, তখনই এই যে ভার্ব রয়েছে ফাইনাইট ভার্বটা, এ অটোমেটিক্যালি না রিয়াক্ট করবে। রিয়াক্ট করা মানে কি? ওদের ফর্ম গুলোকে চেঞ্জ করার চেষ্টা করবে। যেমন ধরো দে, এটা জাস্ট খুব ইজি একটা কোশ্চেন সেন্টেন্স দিচ্ছি, দে ওয়ান্ট টু গো দেয়ার। প্রথমত এটা কি ধরনের সেন্টেন্স হবে আমরা দেখব। প্রথমত এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এইটা হচ্ছে কি ভার্ব আমরা দেখব, এটাকে আমরা দেখব ফাইনাইট ভার্ব আছে কেন সেটা আমরা দেখব। প্রথমত তুমি এবার কাটাছেড়া করো, এই যে সাবজেক্টটা রয়েছে না, এর পার্সনকে ভাবো, এরা হচ্ছে থার্ড পার্সনে রয়েছে। আচ্ছা, কোন নাম্বারে রয়েছে? প্লুরাল নাম্বারে রয়েছে। ঠিক আছে, আচ্ছা টেন্সটা এখানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এই জায়গাটা আমাদের সাবজেক্টটা নিয়ে কাটাছেড়া হয়ে গেল। এরপর আমরা ভার্বকে নিয়ে দেখব। এবার আরেকটা তুমি ভার্ব দেখতে পাচ্ছ, টু গো, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি বলেছিলাম যে একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটাই থাকবে, নন ফাইনাইট ভার্ব হিসেবে কিন্তু থাকতে পারে অন্য কিছু। তো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আরো স্পেসিফিক্যালি বললে এটা হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, এটা ইনফিনিটিভ। এবার তারপরে ইনফিনিটিভের নেচারটা কি বললাম? নাউনের মতো। ঠিক আছে, আবার ভার্বের মতো কাজ করে, নেচার নাউনের মতো ভার্বের মতো কাজ করে। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের যে জায়গাগুলো। আচ্ছা, এবার দেখো দে ওয়ান টু। এবার দেখো কি বললাম, যে সমস্ত ভার্ব গুলো কোনো একটা বাক্যের সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স এই চারটে দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমি ধরো যেই মুহূর্তে এটাকে কেটে দিয়ে না আমি এখানে হি করে দেবো, সঙ্গে দেখো সঙ্গে সঙ্গে দেখো সাবজেক্টটা চেঞ্জ হলো, পার্সন চেঞ্জ হয়ে গেল, মানে পার্সনটা একই থাকলো থার্ড পার্সন, কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়ে গেল, দেখো ওটা সিঙ্গুলার হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখো এই ভার্বে এই যে সাবজেক্ট তুমি চেঞ্জ করলে তার যে রিয়াকশনটা সঙ্গে সঙ্গে দেখো ইমিডিয়েট যে ভার্বটা রয়েছে তার উপর পড়ছে। সঙ্গে সঙ্গে এ কি করবে? এখানটা একটা এস নিয়ে নেবে, ওয়ার্ডস। কিন্তু তুমি দেখো, তুমি এই সাবজেক্ট চেঞ্জ করো, পার্সন চেঞ্জ করো, যা কিছু চেঞ্জ করো না কেন, এর এফেক্ট কিন্তু কখনোই এদের ওপর যায় না। তুমি সমস্ত সেন্টেন্সেই দেখবে ও এই টু গো হিসাবেই বসে আছে, এই ফর্মটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাচ্ছে না। তার মানে যে ভার্বটা এই কোনো একটা বাক্যের সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স এটাকে চেঞ্জ করার সাথে সাথে কোনোভাবেই তার মধ্যে কোনো রিয়াকশন তৈরি হয় না, বা সে আনএফেক্টেড অবস্থায় থাকে, তাকে কোনোভাবেই প্রভাবিত করা যায় না, সেই ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর যে সমস্ত ভার্বগুলো ইমিডিয়েটলি চেঞ্জ করছে, তাদের ফর্মটাকে চেঞ্জ করছে, সে রিয়াক্ট করছে যে না আমি থাকতে পারছি না, মানে আমি যখনই হি হচ্ছে তখন আমি থাকতে পারছি না, আমি যখন দে করছে তখন আমার ওয়ান্ট হয়ে যেতে হচ্ছে, তাহলে এ দেখো ফর্মটাকে চেঞ্জ করতে বাধ্য হচ্ছে। এই ভার্বগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব আছে, আর নন ফাইনাইট হিসেবে আরেকটা রয়েছে, সেগুলো তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ হয়ে গেল। ঠিক আছে, এবার অনেকের কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সটা নিয়ে প্রবলেম হয়। তাহলে এবার কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সটা যদি বুঝতে হয় আমাদেরকে, তাহলে আমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে। ঠিক আছে, কনজাংশনটা একটু শিখিয়ে দিই। কমপ্লেক্স বা কম্পাউন্ড শেখাতে গেলে কনজাংশনকে শেখা খুব দরকার, কারণ কনজাংশনের উপরেই কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। ধরে নাও তিনজন ব্যক্তি রয়েছে, আমি ধরে নিচ্ছি অ্যামাজন রয়েছে, অ্যামাজন, এখানে ফ্লিপকার্ট রয়েছে, আর এখানে মিন্ত্রা রয়েছে। ঠিক আছে, ই কমার্সের জন্য তিনটে বিখ্যাত। ঠিক আছে, তো অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিন্ত্রা, এবং এই তিনজনের আলাদা আলাদা সিইও রয়েছে, চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছে, তিনজনেরই রয়েছে, এখানেও রয়েছে,
একদম গল্পের ছলে মনে রাখো। এবার মনে করো যে এই যে অ্যামাজন রয়েছে, তার আন্ডারে তো সাবঅর্ডিনেটরা রয়েছে, তার অধীনে। আমি ধরে নিচ্ছি এখানে এ নামক একজন ব্যক্তি কাজ করেন, এখানে বি নামক একজন ব্যক্তিও কাজ করেন। ফ্লিপকার্টেও আমরা দেখতে পাচ্ছি সি নামক একজন ব্যক্তি কাজ করছে, ডি নামক একজন ব্যক্তি কাজ করছে, আরো কাজ করতে পারে, আমি দুটো করেই ধরছি। মিন্ত্রাতে দেখতে পাচ্ছি ই কাজ করছে, এফ কাজ করছে, ধরে নিচ্ছি। এবার ভালো করে বোঝো, এই যে পজিশনটা রয়েছে, এই পজিশনটা দেখতে পাচ্ছ, এই পজিশনটা দেখো, এরা সবাই সিইও। সিইও মানে হচ্ছে, আমি ধরে দিচ্ছি এরা হচ্ছে সবাই প্রিন্সিপাল বা প্রধান, বা যে যার কোম্পানি আছে সেটা। আর এরা হচ্ছে তাদের অধীনে রয়েছে, এই জায়গাটা তাদের অধীনে কাজ করছে। তার মানে এরা হচ্ছে আমাদের, আমি ধরে দিলাম সাবঅর্ডিনেট। ভালো করে বোঝো, এটা প্রিন্সিপাল, এটা সাবঅর্ডিনেট। এবার দেখো, এই যে এই অ্যামাজনের যে সিইও রয়েছে, সে একটা কোনো কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে বা মেসেজ দেওয়ার চেষ্টা করছে তার এমপ্লয়ীদের। তখন সে কি করবে? সে তখন এই এমপ্লয়ীদের কাছে মেসেজটা পাঠাবে, ঠিক আছে? এই মেসেজটা কিন্তু সে কি নিজে দিয়ে আসবে না, এই মাঝখানে একজন না মিডিয়েটর রাখবে, যে ওটাকে কনভে করবে। কারণ তার তার পক্ষে সম্ভব নয় সমস্ত এমপ্লয়ীদের কাছে গিয়ে সেই বার্তাটা দিয়ে আসা। এটাও এখানটাও তাই, এখানেও তাই, এখানেও তাই, ঠিক আছে, এখানেও তাই, এখানেও তাই। তাহলে এই যে মাঝখানে একজন রয়েছে না, যে আর কি এই ব্যাপারটা কনভে করছে, তার নাম কি? এই ব্যক্তির নাম হচ্ছে, মনে রাখবে, এই ব্যক্তির নাম হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? সাব অর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? এইবার দেখো ভালো করে, তার মানে প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ। এই প্রিন্সিপাল রয়েছে যে যে প্রধান, এবং তার সাথে সাবঅর্ডিনেট, তার মানে এমপ্লয়িটা কাজ করছে, এদের মধ্যে সংযোগ স্থাপন করছে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা কি শিখলাম? এবার আমরা এটা শিখলাম যে ধরো একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি হয়, কমপ্লেক্স সেন্টেন্স, এবার ভালো করে বোঝো কমপ্লেক্স সেন্টেন্স কি। তাহলে প্রিন্সিপাল কিন্তু একজনই, দেখো অ্যামাজনের হচ্ছে এইটাই প্রিন্সিপাল, প্রিন্সিপাল কিন্তু একজনই প্রিন্সিপাল। ভালো করে দেখো, প্রিন্সিপাল কিন্তু একজনই আছে, অ্যামাজনের প্রিন্সিপাল কিন্তু একজন আছে, কিন্তু সম্পর্ক তৈরি করছে কাদের সাথে? একজন অথবা একের অধিক সাবঅর্ডিনেটদের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, হচ্ছে কিনা? আর এই যে সম্পর্ক তৈরি করছে, এটা কে তৈরি করছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? এবার প্রশ্ন হলো, স্যার তাহলে একটা যখন প্রিন্সিপাল ক্লজ থাকছে, স্যার, ঠিক আছে, সরি, প্রিন্সিপাল হয়ে গেছে না, প্রিন্সিপাল ঠিক দিয়েছিলাম। একটা প্রিন্সিপাল থাকছে, এক বা একাধিক সাবঅর্ডিনেট থাকছে, তখন সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকছে। তাহলে মনে রাখবে, যে সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনো সম্পর্ক তৈরি করবে, সেই সেন্টেন্সটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখো, এখান থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ধারণা পেয়ে গেলাম। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? আর কখনো কি খুব ভুলে ভুলে যাবে যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? এনি ডাউট? ঠিক আছে, এক্স্যাক্টলি। এক্সাম্পল দিন, হ্যাঁ আসবো, এক্সাম্পল, ঠিক আছে, এক্সাম্পলে আসছি, এক্সাম্পল তো অবভিয়াসলি আসবো, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি হলো একদম, তার মানে আমাদের ব্যাপারটা আমি কি বোঝাতে চাইলাম, তার মানে স্যার একটা প্রিন্সিপাল যখন ক্লজ থাকবে, ঠিক আছে, আমি তখন আরেকটা সাবঅর্ডিনেট, মানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকছেই, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ এক বা একের অধিক থাকতে পারে, ঠিক আছে? তো সেখানে যদি কোনো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে,
তখন সেটা হয়ে যাবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে তোমার প্রশ্ন আসবে যে স্যার তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি ধরনের বাক্য তৈরি করে। সবসময় মনে রাখবে সাবঅর্ডিনেটিং কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ধরো আমি বললাম এবার তোমাকে চিনতে হবে কি, শুধু তোমার কাজ হচ্ছে তোমাকে চিনতে হবে এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে চিনতে হবে, ঠিক আছে? এটার একটা ওয়ে আউট আছে, আমি বলছি পরে। আমি জাস্ট এটা ধরো একটা বললাম, ধরো উই উইল নট গো, আমরা মাছ ধরতে যাব না, ঠিক আছে? ইফ ইট রেন্স, ইফ ইট রেন্স, বোঝা গেল? ইফ ইট রেন্স। এবার স্যার কি করে বুঝবো স্যার কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট? খুবই ইজি, দেখো এই যে কনজাংশনটাকে দেখতে পাচ্ছ, ইফ, এ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? তাহলে যে পোর্শনটা এই সাবঅর্ডিনেটিং কনজাংশনকে নিয়ে বসে আছে সেটাই আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? আর এই পোর্শনটা দেখো ফ্রিলি বসে আছে, কোনো রকম কনজাংশন এর সাথে অ্যাটাচ নেই, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই সেন্টেন্সটাকে দেখে আমরা কিভাবে চিনলাম, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে চিনতে পারলাম, এই এর মাধ্যমে আমরা কিন্তু এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে চিনতে পারলাম, ঠিক আছে? ধরো আমি আমি যদি আবার বলি, অলদো ইট রেন্ড উই ওয়েন্ট আউটসাইড, অলদো ইট রেন্ড উই ওয়েন্ট আউটসাইড। এই যে অলদো দেখতে পাচ্ছ, এই অলদো মানে অ্যাকচুয়ালি আমরা এই যে প্রিন্সিপাল বা সাবঅর্ডিনেট ক্লজকে চিহ্নিত করি না, এটা কিন্তু আর কিছুই নয়, আমরা শুধুমাত্র একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনকে দেখেই এটাকে আইডেন্টিফাই করি, আর কিছুই নয়। এই অলদোকে আমরা চিনি এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই জন্য এটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স, আর কিছুই না, ঠিক আছে? এবার চলে আসি প্রিন্সিপাল, মানে আমি যদি কম্পাউন্ড সেন্টেন্সের দিকে চলে আসি, দেখো এবার দেখো যে সবসময় যে প্রিন্সিপালের সাথে মানে একটা সিইওর সাথে যে সবসময় সাবঅর্ডিনেটদের সম্পর্কই হবে এরকম তো নয়। এমনও তো হতে পারে যে ধরো যে অ্যামাজনের সিইও তার সাথে ফ্লিপকার্টের সিইও যে রয়েছে তারও সম্পর্ক ভালো হবে, আবার মিন্ত্রা সিইও এরাও সম্পর্ক ভালো হবে। তার মানে সম্পর্কটা যখন না সেম লেভেলে যাচ্ছে, সেম লেভেলে নিয়ে যাচ্ছি সম্পর্কটা, তার মানে এই সেম লেভেলে যখন সম্পর্ক তৈরি করছি না তখন সেটা কিন্তু প্রিন্সিপাল হয়ে যাচ্ছে বা প্রিন্সিপাল থাকছে সেম লেভেলে সম্পর্কটা, ঠিক আছে? বুঝলে? যখন সম্পর্কটা আমি সেম লেভেলে নিয়ে যাচ্ছি তখন আমাদের কিন্তু সেটা হয়ে যাচ্ছে, তাহলে সেম লেভেলে যখন সম্পর্কটা তৈরি করছি তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু প্রিন্সিপাল প্রিন্সিপাল সম্পর্ক। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম স্যার? এইবার তার মানে এবার অ্যামাজনের যে সিইও রয়েছে সে নিশ্চয়ই আবার ফ্লিপকার্টের সিইওর কাছে যাবে না সম্পর্ক তৈরি করতে, বা অ্যামাজনের কাছে বা মিন্ত্রার কাছে যাবে না, এদের মাঝখানেও তো একজন মিডিয়েটর থাকবে না। এই যে মিডিয়েটর তার নাম কি? এই ব্যক্তির নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে কি এখান থেকে শিখলাম স্যার? এখান থেকে আমরা সংজ্ঞা তৈরি করলাম, যদি একটা প্রিন্সিপাল ক্লজ থাকে মানে অ্যামাজনের সিইওর সাথে এক বা একের বেশি যদি আমরা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ অ্যামাজনের সিইও এখানে রয়েছে তাহলে মিন্ত্রা সিইও বা ফ্লিপকার্টের সিইওর সাথেও সম্পর্ক তৈরি করি,
এবং তাদের মাঝখানে যদি আমাদের একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, সেই সেন্টেন্সটা আমাদের হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে তোমাদেরকে কি চিনতে হবে? তোমাদের চিনতে হবে যে এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে এটাকে চিনতে হবে জাস্ট। এবার কোঅর্ডিনেটিং কনজাংশনকে 4 ভাগে ভাগ করে আমরা পরে এগুলো ডিটেলে ডিসকাস করবো, এখন দরকার নেই। কোঅর্ডিনেটিং আমরা যখন ক্লাস করবো তখন জানবো। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে কি কপুলেটিভ বা কিউমুলেটিভ কনজাংশন। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে কি অল্টারনেটিভ কনজাংশন। নাম্বার 3 হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। নাম্বার 4 ইলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনের ভাগ এই 4টেই রয়েছে। আমরা যদি এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোকে মনে রাখতে পারি তাহলে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন আর মুখস্থ করার দরকারই হবে না। ঠিক আছে, আমরা শুধুমাত্র কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোকে মনে রাখবো, তাহলে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখতেই হবে না আমাকে, কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো অনেকটা রয়েছে সংখ্যায়। তাহলে আমি যদি একটা ছোট পোর্শন মনে রাখি তাহলে আমাদের ওটা মনে রাখতে হবে না। সেখান থেকে আমরা কিন্তু অনায়াসে, ঠিক আছে, ধরো আমি বললো হি ইজ পোর বাট হি ইজ ধরো এক্সট্রা ভ্যাগান্ট। এক্সট্রা ভ্যাগান্ট মানে হচ্ছে স্পেন্ডথ্রিফট, ঠিক আছে, বেশি ব্যয় করে, ল্যাভিশ। ঠিক আছে, হি ইজ পোর, সে গরিব হতে পারে কিন্তু সে কিন্তু মানে গরিবের সাথে কিন্তু সতের সম্পর্ক নেই। ঠিক আছে, এরকম ব্যাপার নয়। তাই জন্য সে পুয়ার হতে পারে, পুয়ারের সাথে কন্ট্রাডিক্টরি একটা পার্ট হচ্ছে এক্সট্রা ভ্যাকান্ট, যে গরিব হতে পারে কিন্তু সে কিন্তু ব্যয় করে। ঠিক আছে, তাহলে এই যে বাট, প্রথমত স্যার এটা কি ধরনের মানে কি ধরনের বাক্য যদি তোমাকে আইডেন্টিফাই করতে দেয়, তাহলে প্রথমে তোমাকে চিন্তা হবে যে বাট লিখেছি এটা কি ধরনের কনজাংশন। আমি বলবো এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আরো যদি বেশি বলি তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে কোনটা, এটা বলতে হবে তখন অ্যাডভার্সেটিভ কনজাংশন। ব্যাস, এই যে বাট, ইয়েট, এই যে ব্যাপারগুলো হয়, নেভারদিলেস, এই যে ওয়ার্ড গুলো হয়, তাহলে সেগুলো সবই হচ্ছে এই অ্যাডভার্সেটিভ কনজাংশনের মধ্যে পড়ে। যেই মুহূর্তে তুমি এটা দেখে নিলে যে এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, সঙ্গে সঙ্গে দেখো তুমি বুঝতে পারলে এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ, তার মানে স্যার এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। দেখো ব্যাপারটা কত ইজি হয়ে গেল। এই গল্পের ছলে যদি আমরা মনে রাখতে পারি না, আমাদের কোনোদিনই এই জিনিসগুলো কিন্তু আর কঠিন মনে হবে না। ঠিক আছে, কম্পাউন্ড মানে যৌগিক বাক্য, একদমই তাই। কম্পাউন্ড মানে যৌগিক বাক্য, কমপ্লেক্স মানে জটিল বাক্য। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? আশা করি কোনো ডাউট নেই, এবং আমরা খুব সহজেই মনে রাখতে পারছি নাকি? ক্লিয়ার তো নাকি সবার কাছে? ভেরি গুড। আর কখনোই দেখবে ভুলবে না, এই গল্পটা মনে রাখবে। তাহলে আমরা ছিলাম হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারে। তাহলে দেখো আমরা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করলাম। আর সেন্টেন্স যদি তোমাকে জিজ্ঞেস করো সেন্টেন্স কয় প্রকার, তখন কিন্তু তোমাকে বলতে হবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, যেটা আমরা এক্ষুনি করলাম। সেন্টেন্স 3 প্রকার, এটা আমরা করলাম। কি আর একটা বলতে হবে অ্যাকর্ডিং টু ফাংশন, এটাও তোমাকে বলতে হবে অ্যাকর্ডিং টু ফাংশন সেন্টেন্স 5 প্রকার, এটাও তোমাকে কিন্তু বলতে হবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই 5 ভাগে ভাগ করা যায়, এটাও তোমাকে কিন্তু বলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেন্টেন্স স্ট্রাকচার বলতে বুঝতে পারলাম ব্যাপারটা কি বলেছে এখানটাতে। এরপরে দেখো সমার্থক শব্দ। হোয়াট ইজ সমার্থক শব্দ? দেখো সমার্থক শব্দ মানে হচ্ছে কি একই মিনিং। তাহলে দেখো এই পরীক্ষাতে এটা তোমাকে কিভাবে আসতে পারে, সিনোনিম হিসাবে আসতে পারে। আচ্ছা, সিনোনিম, ঠিক আছে, এই যে সিনোনিমটা ভাঙলে দেখো SYN, সিন, এর মানে হচ্ছে সেম। আর NYM, নিম, এর মানে হচ্ছে নাম, অর্থাৎ সেম নেম। অর্থাৎ এটা কিন্তু তোমাদের ক্লোজ মিনিং হিসাবেও আসতে পারে। ঠিক আছে, ক্লোজলি রিলেটেড এরকম আসতে পারে। আচ্ছা, সেম মিনিং হিসাবেও আসতে পারে, এরকম ভাবে আসতে পারে কিন্তু। হ্যাঁ, তাই প্রশ্ন যেমন আসবে সেরকম ভাষাটা বুঝতে হবে। তাহলে সিনোনিম মানে হচ্ছে কি সমার্থক শব্দ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যান্টোনিম, বুঝতেই পারছো, অ্যান্টোনিম। দেখো অ্যান্টি, এই অ্যান্টো বা অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, ঠিক আছে, অপোজিট। তাহলে নিম মানে নাম, তাহলে অপোজিট নেম, তারপরে বিপরীত শব্দ। আচ্ছা, এবং তাদের সঠিক ব্যবহার, অর্থাৎ এই যে সিনোনিম বা অ্যান্টোনিম গুলো তোমরা শিখছো বা পড়ছো,
ঠিক আছে, সেগুলোর ব্যবহারটাও তোমাকে কিন্তু পড়ে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিলেবাসে কিন্তু দেয়া রয়েছে এটুকুই। এবার এবার যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে ভালো করে অ্যানালিসিস করি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে দেখার চেষ্টা করি, সেখানে আমরা দেখো কিভাবে ভাগ করতে পারি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। দেখো, যে কোনো ইংরেজির প্রশ্নকে তুমি 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারো। ঠিক আছে, একটা হচ্ছে কি গ্রামার সেগমেন্ট, একটা হচ্ছে ভোকাবুলারি সেগমেন্ট, আর একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন সেগমেন্ট। গ্রামার সেগমেন্ট, ভোকাবুলারি সেগমেন্ট আর রিডিং কম্প্রিহেনশন সেগমেন্ট, এই 3টে ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, গ্রামার সেগমেন্ট, ভোকাবুলারি সেগমেন্ট, রিডিং কম্প্রিহেনশন সেগমেন্ট। এবার কি গ্রামার সেগমেন্ট, প্রথমত আমাদের গ্রামার সেগমেন্ট আছে। প্রথমত এই যে গ্রামার সেগমেন্টে কি কি, আমরা যদি প্রিভিয়াস ইয়ারটা দেখি, মানে এটা গ্রামার বেসড, আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে ভালো করে অ্যানালিসিস করি, দেখতে পাবো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে 3টে প্রশ্ন এসেছে। ঠিক আছে, আর এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিকটা থেকে কিন্তু অন্যান্য যে কোনো পরীক্ষাতেই একাধিক প্রশ্ন আসে। স্টেটের যে কোনো পরীক্ষায় তুমি 6 থেকে 7টা করে প্রশ্ন পাও। সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গাটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই টপিকটা বিভিন্ন রকম ভাবে আসতে পারে। সিনোনিম আসতে পারে এখান থেকে, অ্যান্টোনিম দিতে পারে। আচ্ছা, ক্লোজলি রিলেটেড, যেটা আগেই বলছিলাম, ক্লোজলি রিলেটেড যদি কোনো একটা ওয়ার্ড হয় এটা দিতে পারে এরকম। আচ্ছা, নিয়ারেস্ট মিনিং হিসেবে থাকতে পারে। অর্থাৎ এটা ডাইভার্সিফাইড একটা জায়গা, প্রচুর ভাবে থাকতে পারে। নাম্বার 2 দেখো, সেন্টেন্স ট্রান্সফরমেশন। এই সেন্টেন্স ট্রান্সফরমেশন বলতে কি বোঝায় স্যার? ঠিক আছে, সেন্টেন্স ট্রান্সফরমেশন হচ্ছে একটু আগে যেটা আমরা করলাম, ধরো তোমাকে বললো যেখান থেকেও কিন্তু একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে, তার মানে বললো তোমাকে সিম্পল সেন্টেন্স রয়েছে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করো অথবা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করো। তার মানে সিম্পল থেকে, কখনো বলো সিম্পল থেকে কমপ্লেক্স, আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, আবার কম্পাউন্ড থেকে সিম্পল, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এরকম ভাবে আসতে পারে, উল্টো ভাবেও আসতে পারে। অর্থাৎ এই যে ট্রান্সফর্ম করা, এক একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে ট্রান্সফর্ম হচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশন, যেখান থেকে একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে। নাম্বার 3 যে টপিকটা, সেটা হচ্ছে এরার কারেকশন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বারবার আমি এই কথাটা বলছি যে এরার কারেকশন, এই জায়গাটা করতে গেলে আমাদের কিন্তু প্রচুর পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, এরার কারেকশনের এখানটায় কি করতে হবে, আমাদের গ্রামারের জায়গাটা কিন্তু খুব ভালো করে স্ট্রং করে নিতে হবে। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পেরেছো? তাহলে গ্রামারের জায়গাটা আমাদের কিন্তু খুব স্ট্রং লাগবে, যেখান থেকে 2টো প্রশ্ন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে দেখতে পেয়েছি। একই রকম ভাবে, আচ্ছা, ওয়ার্ড মিনিং ইন আ সেন্টেন্স, কোনো একটা বাক্যে ওয়ার্ড মিনিং হিসাবে কিন্তু আসছে। একটা ওয়ার্ড দিচ্ছে, সেই বাক্যের রেসপেক্টে সেই ওয়ার্ডটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে একটা প্রশ্ন এসেছে। ঠিক আছে, 5 নম্বর হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, বারবার দেখতে পাচ্ছ একটা কিওয়ার্ড বারবার আসছে, সেটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন, সেন্টেন্স টাইপ, দেখতে পাচ্ছ? তাহলে সেন্টেন্স রিলেটেড কিন্তু প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে গ্রুপ সি এর জন্য। ঠিক আছে, আচ্ছা, ওয়ার্ড মিনিং ইন আ সেন্টেন্স, এখান থেকে একটা প্রশ্ন। গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, 2টো প্রশ্ন প্রিভিয়াস ইয়ার বলছে। ঠিক আছে, মানে গ্রামারটা ঠিক আছে কিনা, মানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কিংবা এরার হিসাবে আসছে। ঠিক আছে, দেখাবো প্রশ্ন কিভাবে এসছে, দেখাবো। এরপরে হচ্ছে সেন্টেন্স টাইপ, টাইপ অফ সেন্টেন্স, এটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ নাকি অপটেটিভ নাকি এক্সক্লামেটরি। এই যে সেন্টেন্স টাইপ অফ সেন্টেন্স, একদম দেখবে তোমরা প্রশ্ন দেখাবো যখন তখন দেখতে পাবে সেন্টেন্স টাইপ হিসাবে একদম প্রশ্নটা এসছে, এখান থেকে কিন্তু 2টো প্রশ্ন এসেছে। তাহলে কিওয়ার্ডটাকে চেনো ভালো করে, সেন্টেন্স। তাহলে সেন্টেন্স রিলেটেড যে সমস্ত জিনিসগুলো রয়েছে আমাদেরকে কিন্তু একদম গুলে খেতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, এবার যদি চলে যাই আমরা ভোকাবুলারি সেকশনে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই জায়গাগুলোকে কিন্তু খুব ভালো করে তৈরি করে দিতে হবে। ভোকাবুলারি সেকশন যদি চলে যাই, আমরা এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাকেও কিন্তু এখানটায় ঢুকিয়ে দেবো এই সেগমেন্টে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে একটা প্রশ্ন এসেছে। তাহলে সিনোনিম থেকে একটা প্রশ্ন, ফ্রেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন, অ্যান্টোনিম থেকে একটা প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন। তাহলে এই 4টে জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে। ঠিক আছে, এবার আরেকটা সেগমেন্ট হচ্ছে রিডিং কম্প্রিহেনশন সেগমেন্ট, যেখান থেকে আমরা কি কি পাই আমি একটু বলি। রিডিং কম্প্রিহেনশন সেগমেন্ট মানে প্রথমত
একটা রিডিং কম্প্রিহেনশন থাকে, মানে যেটাকে আমরা আনসিন হিসেবে চিনি, 1 নম্বর থাকে। 2 নম্বর হচ্ছে ক্লোজ টেস্ট থাকে। 3 নম্বর হচ্ছে প্যারাজাম্বল থাকে। এই টপিকগুলোকে আমরা রিডিং কম্প্রিহেনশন সেগমেন্ট বা এই জায়গাটায় ফেলি। তাহলে দেখো এই 3টে সেগমেন্টই আমাদের স্টেটের পরীক্ষাতে দেখা যায় না, মানে এই প্যারাজাম্বলটা তাও দেখা যায় স্টেটের পরীক্ষায়, কিন্তু প্রথম দুটো কিন্তু এই দুটো একদমই দেখা যায় না। ঠিক আছে, প্যারাজাম্বলটা অনেক পরীক্ষায় আসে, আমাদের স্টেটের পরীক্ষায় আসে, কিন্তু আমাদের এই পরীক্ষাতে এটা আসে না। তাহলে এই রিডিং কম্প্রিহেনশন সেগমেন্টটা পুরোপুরি আমি নীল রাখলাম, এই জায়গাটা বন্ধ করে রাখলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল কিন্তু মানে অ্যানালিসিসটা। ঠিক আছে, ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করো। আহ এবার যদি আমি চারিদিকে দেখি, আহ ঠিক আছে, আচ্ছা, তার মানে দেখো ওভারঅল যদি আমি এবার একটু ছোট করে বলে দিই। হুম, আচ্ছা, তাহলে দেখো ওভারঅল আমি যদি একটা ভিউ বলি, তাহলে কি কি আমরা করলাম দেখো। তার মানে আমি এফআইভি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখান থেকে দেখলাম। নাম্বার 2 হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন। আচ্ছা, সেন্টেন্স ট্রান্সফরমেশনের সাথে সেন্টেন্স টাইপ, সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, এটা দেখলাম। আচ্ছা, এরার কারেকশন দেখলাম, ইমপ্রুভমেন্ট দেখলাম। ঠিক আছে, ওয়ার্ড এর সাথে হচ্ছে ওয়ার্ড মিনিং দেখলাম। ঠিক আছে, তা এই জায়গাটা আমাদের কিন্তু ওভারঅল রয়েছে, তাহলে বুঝতে পারছো তো হোয়াট টু স্টাডি কিন্তু অনেকটা কম। হোয়াট টু স্টাডি কিন্তু দেখো অনেকটা কম হয়ে গেল। আর হোয়াট নট টু স্টাডি তুমি দেখো, নট টু স্টাডি জায়গাটা দেখো অনেক বেশি হয়ে গেল। মানে আমাদের কিন্তু বেশিরভাগই পড়তে হচ্ছে না, বেশিরভাগই পড়তে হচ্ছে না। তো এই স্ট্র্যাটেজিটাকে তোমাকে তো জানতে হবে, স্ট্র্যাটেজি জানতে হবে কি হবে। এই স্ট্র্যাটেজি আমরা এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে একদম কাটাছেড়া করতে হবে, চুলচেরা বিশ্লেষণ যাকে বলে। এটা যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু তুমি বুঝতেই পারবে না। আর তার জন্যই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কিন্তু মানে এক্সামটা ক্র্যাক করতে পারছে না বা এক্সাম গুলো ক্র্যাক করতে পারছে না, কারণ তারা এই যে ট্রেন্ড অ্যানালিসিসটা বোঝে না। ট্রেন্ড বুঝতে হবে, এই ট্রেন্ড অ্যানালিসিসটা না বুঝতে পারলে কিন্তু খুব মুশকিল। ঠিক আছে, মানে এক্সাম আমাকে কি, আমার কাছ থেকে কি ডিমান্ড করছে এটা। আর ভোকাবুলারি সেগমেন্টে দেখো, এবার যদি আমার মনে হয় যে স্যার, তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আমরা শুধু কি এইটুকুই পড়ে যাবো। না, আমি বলবো না, তোমাদের কাছে 55 ডেজ রয়েছে। ঠিক আছে, আমি বলবো যে এর সাথে তোমাকে আর কিছু না, এর সাথে ধরো তুমি এইখানটায় যা করছো এটা করে যাচ্ছ, এর সাথে তুমি ধরো একটা দুটো চ্যাপ্টার একটু যোগ করে নিলে এখানটাতে, এটা করে নিলে। আর ভোকাবুলারির জায়গাটা আমি বলবো যে ওয়ান ওয়ার্ড তো করে যাচ্ছ, সাবস্টিটিউশন করে যাচ্ছ, ফ্রেজাল ভার্ব করে যাচ্ছ। ঠিক আছে, তারপরে ধরো অ্যান্টোনিম সিনোনিমের জায়গাটা করে যাচ্ছ, সিনোনিম অ্যান্টোনিমের জায়গাটা করে যাচ্ছ। ঠিক আছে, এর সাথে তুমি কি করলে, এর সাথে তুমি একটা একটা কাজ করে নেবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা করে নিলে আর একটা ইডিয়াম করে নিলে। এগুলো সবই তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো ক্লাসে, যেখান থেকে একদম এখান থেকে আসবে প্রশ্ন, এটুকু আমি তোমাদের বলতে পারি। সবটা প্রিভিয়াস ইয়ার বেসড, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসড হবে, যত প্রিভিয়াস ইয়ার আছে তার বেসড হবে। এবং যে গ্রামারের জায়গাটা হবে সেখানেও কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার বেসডই প্রশ্নপত্র করব। এবং তোমরা যখন পড়াশোনাটা করবে পরে দেখতে পাবে, তখন দেখবে যে আমি মানে আমরা যেভাবে নাউনটা পড়বো বা সেরকম ভাবে আমরা যখন তুমি নাউনটা পড়ার পরে যখন তুমি কোনো একটা মানে এক্সারসাইজ করবে বা মক টেস্ট দেবে অথবা প্র্যাকটিস সেট দেবে, তখন দেখবে ওই টাইপের মানে ওই যে থিওরি পড়লাম তার উপরেই প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন গুলো থাকবে। তার মানে এটা পুরোপুরি হবে প্রিভিয়াস ইয়ার বেসড। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার হচ্ছে সব থেকে তোমার কাছে লাইট হাউসের মতো, তোমার পথ দেখা হবে প্রিভিয়াস ইয়ার। এইটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, বারবার করে বলছি।
যত বেশি করে তুমি মক মানে প্র্যাকটিস করবে কোশ্চেন, তত তোমার সুবিধে। তাহলে আমরা যা করলাম ওভারঅল, এবার দেখি আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কেমন ছিল। দেখো আমরা যা করলাম তার উপরেই ছিল কিনা। দেখো প্রথমেই যে প্রশ্নটা 31-এ আসছে, 31-এ কি বলেছে দেখো, ঠিক আছে। এটা একটা দেখো একই রকম ভাবে, এটা হচ্ছে FIB থেকেই দেওয়া হয়েছে। দেখো fill in the blanks থেকে এসছে, ঠিক আছে। 1 or 2 stars were still dash in the sky। আমি আসছি, এই চারটে অপশন রয়েছে, কোনটা হবে আমি আনসার নিয়ে পরে আসছি। প্রথমত এই কোয়েশ্চেনটাকে অন্যভাবেও থ্রো করা যেত। আর একটা রুল, যদি আমি গ্রামারের দিকে দেখি তাহলে এখানে একটা রুল রয়েছে, এখানে দেখো অর আছে। যদি কোনো সেন্টেন্স, যদি দুটো সাবজেক্ট, মানে এখানে সাবজেক্ট 1 এন্ড সাবজেক্ট 2, দেখো এখানে সাবজেক্ট 1টা হচ্ছে সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 হচ্ছে 2। যদি কোনো সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 অর দিয়ে যুক্ত থাকে, তাহলে ভার্বের যে কাছাকাছি থাকে, ভার্বের কাছাকাছি কে রয়েছে, এই যে ভার্ব, এই যে ভার্বের কাছাকাছি কে রয়েছে 2 স্টার্স, এটা তখন হয়ে যায় মেন সাবজেক্ট, আর তাকে দেখে কিন্তু ভার্ব বসে। তাই জন্য দেখো 2 স্টার্স ওয়্যার হলো। এটা এরকম ভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারতো, কিন্তু আমাদের এখানে আসেনি। প্রথমে বলেছে কি 1 or 2 স্টার্স, এটা সবাই পারবে, কারণ তোমরা জানো যে স্টারদের মানে আমরা যদি কোনো তারাকে দেখি, নক্ষত্রকে, তারা কি করে, তাদের নেচার হচ্ছে টুইঙ্কলিং করা। বার্নিং মানে পুড়ে যাওয়া, এটা হবে না। আচ্ছা টার্নিং মানে এক জায়গা থেকে অন্য কিছুতে ট্রান্সফর্মড করা, ঠিক আছে, হবে না। টুইঙ্কলিং আমাদের আনসার হবে, কিন্তু চারটে অপশনই আমরা দেখবো। কেন বলছি, টিঙ্কলিং মানে হচ্ছে কোনো কিছু একটা বাদ্যযন্ত্রের আওয়াজ, তুমি যখন মানে ধরো তুমি সেতার বাজাচ্ছ, তুমি যখন গিটার বাজাচ্ছ, সেই সব যে আওয়াজটা, টুংটাং শব্দটা, সেটাকে বলে টিঙ্কলিং, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর জিংলিং হচ্ছে জলের শব্দ, জলের যে ছলাৎ ছলাৎ শব্দটা হয় সেটা হচ্ছে জিংলিং সাউন্ড অফ দ্য ওয়েভ, বা তুমি ওয়েভের ঢেউয়ের যে শব্দটা হয় তাকে বলে জিংলিং সাউন্ড। আর টিঙ্কলিং হচ্ছে কি আমাদের টুংটাং শব্দটা। তাহলে এই চারটে অপশন স্যার কেন করলাম এটাও বুঝতে হবে। আমি তো আনসার করে চলে যেতে পারতাম না, কারণ কে বলতে পারে এই টিঙ্কলিং দিয়ে নেক্সট এই বছরে প্রশ্ন হবে না, এই টিঙ্কলিং দিয়েও তো প্রশ্ন হতে পারে। টিঙ্কলিংটা প্রথমে থাকলো, এই যে কোশ্চেনের এখানটায় টিঙ্কলিং দিয়ে আসতেই পারে। তাই জন্য আমরা চারটে অপশনটাকে কিন্তু ভালো করে দেখব। দ্যাট ইজ দ্য ওয়ে অফ সলভিং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। আমি আনসার করে চলে যাব না, আমি চারটে অপশন ধরে স্টাডি করব, তাহলে কি হবে আমাদের আর পরবর্তীকালে কোনো কোয়েশ্চেন বাদবে না, ঠিক আছে, প্রবলেম হবে। দেখো 32 কোয়েশ্চেন কি বলছে ভালো করে লক্ষ্য করো। The boys who wanted to play football were disappointed when it rained। দেখো বলেছে the above sentence is a, মানে কি বলো, দেখতে পাচ্ছ তো যে এটাকে সিম্পল নাকি সেন্টেন্স ট্রান্সফরমেশন বলবে, নাকি সেন্টেন্স টাইপের মধ্যেই তুমি ফেলতে পারো এটাকে, যে কি ধরনের সেন্টেন্স বলা হয়েছে। তাহলে প্রথমত আমরা তো অলরেডি শিখে গেছি, ঠিক আছে, এটা কি হবে, কমপ্লেক্স নাকি সিম্পল। তো হচ্ছে না, কারণ দেখো হু ওয়ান্টেড টু একটা ক্লজ, এটাকে বলা হয় এই যে দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই হুটা হচ্ছে, এই হুটাকে কি বলা হয় কেউ জানো, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি করে, রিলেশন তৈরি করে তার অ্যান্টিসিডেন্টের সাথে। তাহলে দেখো দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, এখানে দেখো এই যে বয়েজটাকে ডেসক্রাইব করছে হু, তার মানে এই যে একটা ক্লজ তৈরি করেছে, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করেছে। যাই হোক সেটা আমি পরে আসছি। তাহলে দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, তার মানে এটা কখনোই সিম্পল সেন্টেন্স হতে পারে না। আচ্ছা মিক্স সেন্টেন্স তো হবে না, সেটা আমরা দেখছি কেন। কারণ দেখো এখানে কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার জন্য, মানে এখানে তোমাকে কনজাংশনটাকে চিনতে হবে, এখানে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে নাকি কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু এখানে নেই। এই যে হোয়েন রয়েছে, এটাকে দেখে তোমাকে চিনতে হবে, ঠিক আছে, যে হোয়েনটা দিয়ে যখন হবে, হোয়েনটা হচ্ছে মানে কনজাংশন অফ টাইম বলা হয়, ঠিক আছে, হোয়েন। হোয়েন ইট রেইনড, তার মানে এটা যখন একটা সময়কে বোঝাচ্ছে, তার মানে কিন্তু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কে বোঝাচ্ছে। কেন, এই হোয়েনটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, হোয়েনটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেই মুহূর্তে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনকে চিনতে পারলাম, সেই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারলাম যে না এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা আইডেন্টিফাই করব, বোঝা গেল। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স তো হচ্ছেই না, কারণ এখানে মানে কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন লাগতো, সেটা নেই বাক্যে। নেক্সট, আই উইল ট্রাই টু বি, অর্থাৎ এখানে দেখো কি বলেছে, হুইচ পার্ট ইন দি অ্যাবাভ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, কোথায় ভুল আছে। আই উইল ট্রাই, তাহলে প্রথম পার্টটা দেখি, এই যে এইটুকু, আই উইল ট্রাই, আমি চেষ্টা করব, আই উইল ট্রাই। দেখো উইল, এই যে শ্যাল বা উইল,
ভার্বের আমি বলে দিই একটু, এই যে আরো ক্লাস পরে আমি বিস্তারিত বলবো, বা শ্যাল বা উইল, এরপরে সবাই ভার্বের প্রেজেন্ট ফর্ম বলে। এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম অ্যাকচুয়ালি নয়, এটাকে বলা হয় হচ্ছে ভার্বের বেয়ার ইনফিনিটিভ ফর্ম। ঠিক আছে, এটা একটু বলে রাখলাম। ভার্বের 4টে ফর্ম হয়, একটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম প্রথম ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। এই ফর্মটা কিন্তু এক্সিস্ট করে। এই দুটো, এই ফর্মটা কোথায় দেখতে পাই আমরা? বি ভার্বে দেখতে পাই এবং হ্যাভ ভার্বে দেখতে পাই। দেখো বি ভার্বের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্মে কিন্তু এম, ইজ, আর তিনটেই লিখতে পারি। আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে এটা কিন্তু হ্যাভ এবং হ্যাজ দুটোই ব্যবহার হয়, কারণ আমরা দেখেছি প্রেজেন্ট টেন্সে কিন্তু এম, ইজ, আর তিনটেই ব্যবহার করি, আবার হ্যাভ এবং হ্যাজ দুটোকেই ব্যবহার করি। তার জন্য প্রেজেন্ট ফর্মে কিন্তু বি আর হ্যাভ হবে না, এটা কিন্তু ইনফিনিটিভ ফর্মে হবে। আর এটা ওয়াজ ওয়্যার, ঠিক আছে, আর এটা হচ্ছে হ্যাড, এটাও হ্যাড, এটা হচ্ছে বিন। তার মানে এই দুটো, এই দুটো যে ভার্ব গুলো বললাম, এই দুটো ভার্বের ইনফিনিটিভ এবং প্রেজেন্ট ফর্ম কিন্তু আলাদা হয়। তাহলে মনে রাখবে শ্যাল বা উইল এর ক্ষেত্রেও তাই, যে এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় না, এখানে কিন্তু দেয়ার ইনফিনিটিভ ফর্ম হয়। যাই হোক, আই উইল ট্রাই, এই অবধি আমরা বুঝতে পারলাম। আই উইল ট্রাই আছে, কোনো অসুবিধা নেই, ভার্বে বেয়ার ইনফিনিটিভ ফর্ম হয়েছে। ট্রাই টু বি, এই যে টু বি অন টাইম। আচ্ছা, এবার আমরা এখানে দেখে নিই অন টাইম। অন টাইম মনে রাখবে, অন টাইম মানে এক্সাক্ট টাইম, মানে তুমি যে সময় আসতে বলেছো সেই সময় সে এসছে, তাকে বলা হয় অন টাইম। আচ্ছা, ইন টাইম মানে হচ্ছে কি? ইন টাইম মানে তুমি তাকে 10টার সময় আসতে বলেছো, সে 9:59 মধ্যে চলে এসেছে, ব্যাস, তাহলে ঠিক আছে, ইন টাইম মানে এই 10টার মধ্যে আসতে হবে। ঠিক আছে। ইন গুড টাইম একটা রয়েছে, ইন গুড টাইম মানে হচ্ছে কমফোর্টেবল মার্জিন, মানে সে একদম মোটামুটি একটা ঠিকঠাক সময় এসেছে, এটা ধরে নেওয়া হয়। ইন গুড টাইমও একটা আছে। যাই হোক, এইবার ইন গুড টাইম মানে কমফোর্টেবল মার্জিন, ঠিক আছে, ইন গুড টাইম মানে হচ্ছে কমফোর্টেবল, ইন কমফোর্টেবল মার্জিন। যাই হোক, আই উইল ট্রাই টু বি অন টাইম, ঠিক আছে, তাহলে এটা কোনো ভুল নেই। বাট, এখানে দেখো বাট ব্যবহার করা হয়েছে। বাট একটা কি ধরনের আগে বলেছিলাম, কোঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু এখানে কোনো একটা কন্ট্রাস্ট তৈরি হচ্ছে কি? কন্ট্রাস্ট তৈরি হচ্ছে না, এখানে কিন্তু একটা কন্ডিশন তৈরি করছে। ঠিক আছে, ইফ, এই যে এখানে বাট যদি ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে বাটটা কি আমরা ব্যবহার করতে পারবো? বাট ডু নট ওয়ারি, ঠিক আছে, মানে আই উইল ট্রাই টু বি অন টাইম, ঠিক আছে, এটা অসুবিধা নেই। বাট ডু নট ওয়ারি, ও আচ্ছা, চিন্তা করো না, তাহলে ঠিক আছে, এটা চিন্তা করো না, কিন্তু মানে এটা একটা মানে কন্ট্রাস্ট তৈরি করেছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আই উইল ট্রাই টু বি অন টাইম, আমি সময়ের মধ্যে যাচ্ছি, বাট ডু নট ওয়ারি, কিন্তু তুমি চিন্তা করো না। ঠিক আছে, এইবার দেখো এখানে কি সময়কে নির্দেশ করছে নাকি একটা কন্ডিশন অ্যাপ্লাই করছে, যে আমি যদি দেরি করে যাই তুমি কিন্তু সেই ব্যাপারে কিছু মনে করো না। তাহলে দেখো একটা ইফ চলে আসছে, এখানে একটা কন্ডিশন তৈরি করে দিচ্ছে, কারণ যখন তুমি বাট দিয়ে বলবে না, তখন তুমি একটা কন্ডিশন তৈরি করবে ওখানে। ঠিক আছে, আই উইল ট্রাই টু বি অন টাইম, ডু নট ওয়ারি ইফ আই এম লেট। তার মানে আমরা ডি পোর্শনে ভুল পেলাম, তাহলে এটাও একটা এরার কারেকশন। আচ্ছা, 34 দেখো কি বলেছে, or is it some humble lay familiar matter of today? এখানে কি বলেছে? the word humble means, তার মানে এই যে মিন্স মানে হচ্ছে কি, সিনোনিম বলেছে। ঠিক আছে, হাম্বল মানে হি ইজ ভেরি হাম্বল পার্সন, তার মানে সে খুব বিনয়ী ছেলে বা বিনয়ী লোক, ছেলে বলে লোক বলা হলো। ঠিক আছে, ছেলে পাবে। যাই হোক, তো হাম্বল মানে হচ্ছে কি, নম্র, নম্র, ভদ্র, অবনমিত, এগুলো বোঝায়। তার মানে হচ্ছে খুব ব্ল্যান্ড বলতে পারো তুমি। ঠিক আছে, হি ইজ ভেরি ব্ল্যান্ড, জেন্টেল বলতে পারো। ঠিক আছে, প্লায়েবল বলতে পারো, যাই হোক এই ওয়ার্ড গুলো রয়েছে। ঠিক আছে, মিক বলতে পারো, মিক, মডেস্ট বলতে পারো, এগুলো। যাই হোক, তো এইগুলো হচ্ছে কি আমার সাবমিসিভ বলতে পারো, এরকম ওয়ার্ড আছে। যাই হোক, তা এখানে তাহলে কি হবে? হাম্বলের সিনোনিমাস ওয়ার্ড। আচ্ছা, প্রথমে উইক মানে দুর্বল, কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীতু। আচ্ছা, কাওয়ার্ডলি ওয়ার্ডটাকে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় আনইভেন অ্যাডভার্ব। কাওয়ার্ডলি ওয়ার্ডটাকে একটু বলে দিই। দেখো, আমরা জানি যে কোনো একটা এল ওয়াই কার সাথে যুক্ত করা হয়, আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এল ওয়াই যুক্ত করি তাহলে সেটা অ্যাডভার্ব হয়, এটা আমরা জানি। কিন্তু একটা মজার বিষয় দেখো, কাওয়ার্ড ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই কাওয়ার্ড কিন্তু নাউন, আর নাউনের সাথে যখন তুমি এল ওয়াই যুক্ত করো তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ।
তাহলে এইগুলোকে বলা হয় হচ্ছে আনইভেন অ্যাডভার্ব। মানে এরা দেখতে অনেকটা অ্যাডভার্বের মতো, মানে এল বাই যুক্ত, কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। কারণ তুমি দেখো যে কোনো জায়গায় তুমি দেখো, ঠিক আছে, কামলি দেখো, এটা হচ্ছে সিএলএম, কাম হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে এল বাই, তাহলে অ্যাডভার্ব হলো। যে কোনো কেয়ারফুল, কেয়ারফুলি দেখতে পাবে। কিন্তু এদের সাথে তুমি দেখবে এই যে কাওয়ার্ডলি আছে, মাইজারলি আছে, স্কলারলি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কাওয়ার্ডলি তো বললাম, মাইজারলি, নিগার্ডলি রয়েছে, লাভলি রয়েছে। যাই হোক, এরকম এদেরকে বলা আনইভেন অ্যাডভার্ব, মানে এল, এদের সাথে এল, মানে এরা নাউনের সাথে এল বাই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হিসাবে তৈরি করে। আচ্ছা, ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে যেটা, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে কি, যেটা খুবই সিগনিফিক্যান্ট, মানে দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট, প্রাসঙ্গিক বা কিছু এরকম বলতে পারো, বা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অর্থপূর্ণ এটা বলতে পারো। তাহলে অর্থপূর্ণ। ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ নয় এমন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ নয় এমন। আচ্ছা, এবার দেখো মিক, মিক মানে হচ্ছে দুর্বল। তাহলে মিক হচ্ছে এর সিনোনিমাস ওয়ার্ড, বুঝা গেল? এবার দেখো পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এবার বলেছে কি পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে দিয়েছে। দেখো টু বি ইন্টেলিজেন্ট, তাহলে আমরা দেখি কি বলেছে। টু বি ইন্টেলিজেন্ট মানে ইনফিনিটিভ করেছে, টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দ্যান বিং। কিন্তু এখানটায় তুমি দেখতে পাচ্ছ এখানটায় পার্টিসিপেল করেছে, এখানে ইনফিনিটিভ করেছে, পার্টিসিপেল করেছে, মানে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি, তোমাকে এটা বলা হয় হচ্ছে প্যারালাল বা প্যারালালিজম বলা হয়, ঠিক আছে, মানে ইংরেজি থেকে বলা হয় হচ্ছে প্যারালালিজম, প্যারালালিজম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে প্যারালালিজমে হচ্ছে কি, যে দুদিকে সমান করতে হয়, ঠিক আছে। তাহলে এখানটায় হচ্ছে ইনফিনিটিভ, এখানে হচ্ছে এখানে হচ্ছে পার্টিসিপল, এখানে পার্টিসিপল করেছে কিন্তু এখানটায় দেখো ইনফিনিটিভ করেছে, তাহলে এটাও ভুল। এখানে দেখো ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট মানে ইনফিনিটিভ করেছে, দেন বিং পার্টিসিপেল করেছে, হবে না। এখানেও পার্টিসিপেল করেছে, এখানেও পার্টিসিপেল করেছে, তাহলে এটা কারেক্ট, ঠিক আছে। তোমাকে দুদিকে সেম অপারেশন করতে হবে, ঠিক আছে। তুমি যদি প্রথমে ইনফিনিটিভ করো, পরেরটা ইনফিনিটিভ করো, প্রথমটা পার্টিসিপেল করলে পরেরটা পার্টিসিপেল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলে 36 এর কোশ্চেন দেখি কি বলেছে। Another baffling change that I notice in him nowadays is that he avoids to speak on me. Another baffling change, baffling বলতে কি বোঝায়, পাজেলিং, যেটা অন্যদেরকে বাফল করে দেয়, ঠিক আছে। বাফলমেন্ট, বাফলমেন্ট মানে হচ্ছে হতবুদ্ধি করে দেওয়া। তার মধ্যে মানে এমন হতচকিত একটা মানে পরিবর্তন তার মধ্যে এসছে, বা অ্যানাদার মানে মানে আরেকটি এরকম হতচকিত পরিবর্তন দেখা যাচ্ছে, দ্যাট আই নোটিস ইন হিম, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। দ্যাট মানে হচ্ছে ব্যাফলিং চেঞ্জ কে বলছে, তার মানে এটা এই যে দ্যাটটা রিলেটিভ প্রোনাউন, যে আর কি এই অ্যান্টিসিডেন্ট কে বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে। আই নোটিস ইন হিম নাও এ ডেজ, এখনকার দিনে, ইজ দ্যাট, এই যে ইজ কেন হলো, ব্যাফলিং চেঞ্জের জন্য, তাহলে ইজটা ঠিকই আছে। ইজ দ্যাট, এবার কি বলছে যে হি অ্যাভয়েডস, সে অ্যাভয়েড করে, ঠিক আছে, সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, টু স্পিক টু মি। এইবার মনে রাখবে এই যে অ্যাভয়েডস বলছে না, অ্যাভয়েডস ওয়ার্ডটা, অ্যাভয়েডস মনে রাখবে যে অ্যাভয়েড সবসময় এর সাথে আইএনজি ফর্ম নেয়, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাবে আমাদের স্পিকিং, স্পিকিং টু মি, হি অ্যাভয়েড স্পিকিং টু মি। টু স্পিক ইনফিনিটিভ হবে না, আইএনজি ফর্ম হবে, বুঝা গেল? তার মানে ডি হয়ে যাবে আনসার। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো এরকম ভাবে আমাদের জিরান্ট নেয় বা আইএনজি ফর্ম নেয়, এরকম আছে আর কি, ঠিক আছে। অ্যাভয়েডস হোয়াট কি প্রশ্ন করো, দেখো তুমি স্পিকিং পাচ্ছ, তাহলে স্পিকিংটা এখানে জেরান্ট হিসেবে কাজ করছে, দ্যাটস অল। রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, তার মানে এটা কি বলেছে, আন্ডারলাইন দ্য ওয়ার্ড মিনস, তার মানে আবার সিনোনিম দিয়েছে। অ্যাবস্ট্রাক্ট মানে, অ্যাবস্ট্রাক্ট বলতে কি বোঝায়, অ্যাবস্ট্রাক্ট মানে সংক্ষিপ্ত কোনো কিছুকে বোঝায়, তাই না। তাহলে অ্যাকশন মানে সংক্ষিপ্ত, মানে সামারি, ঠিক আছে। টাইটেল মানে তোমরা জানো, কনক্লুশন মানে আমার বলতে হবে না, প্ল্যান মানে পরিকল্পনা, এগুলো তোমরা জানো, তাহলে এটা হয়ে যাবে এ। তারপরে দেখো বলছে যে উড ইউ মাইন্ড, বলছে উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, তার মানে আপনি কি কোনো মাইন্ড করবেন যদি আপনার এখান থেকে আমরা মানে গাড়িটা ঘুরিয়ে নিয়ে যেতে বলি। তাহলে দেখো প্রথমে আমাদের জানতে হবে, আমরা সাধারণত কুড কিংবা উড দিয়ে যে সেন্টেন্সটা ফর্ম করি সেগুলো হচ্ছে আমরা রিকোয়েস্ট বোঝাই,
কি ধরনের রিকোয়েস্ট? পোলাইট রিকোয়েস্ট বোঝাই। would you please give me a glass of water, বা could you please give me some money, বা would you please lend me some money, এরকম বলবে। তাহলে যখনই আমরা would you বা could you দিয়ে প্রশ্ন করার চেষ্টা করি, সেগুলো কিন্তু আমরা পোলাইট রিকোয়েস্ট বোঝাই। তাহলে এখানেও কিন্তু আমরা পোলাইট রিকোয়েস্টের বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে would you mind moving the car, মানে পোলাইট রিকোয়েস্ট বোঝাচ্ছি। সাজেশন মানে প্রস্তাব, এটা তো হবে না। কোয়ারি মানে জিজ্ঞাসা, হবে না। অ্যাডভাইস মানে উপদেশ, হবে না। তারপর দেখো, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু ক্যান নট না, ক্যানট মানে একটা এন সাইলেন্ট থাকবে। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার, ঠিক আছে? আমি বুঝতে পারছি না এখানে কি লেখা রয়েছে। প্রথমত চারটে, এটা আমরা বুঝতেই পারছি এটা আমাদেরকে একটা ফ্রেজাল ভার্ব থেকে দিয়েছে, ঠিক আছে? হোল্ড অন, হোল্ড অন মানে সংযত করা, ঠিক আছে? রেস্ট্রেইন, এটা আমরা জানি। এছাড়াও একটা মানে আছে, সেটা হচ্ছে গসিপ করা, ঠিক আছে? নাম্বার 2, গিভ আউট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গিভ আউট মানে কি? গিভ আউট মানে কিন্তু পাবলিশ করা, কেউ আবার ডিস্ট্রিবিউট বলে দিও না। গিভ অ্যাওয়ে মানে কিন্তু ডিস্ট্রিবিউট করা। গিভ আউট মানে ব্রিং আউট, এই গিভ আউট বা ব্রিং আউট আমরা বলতে পারি। পাবলিশ, আচ্ছা। ডিস্ট্রিবিউট হচ্ছে গিভ অ্যাওয়ে, আর মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, দ্যাট ইজ গ্রাস্প বা আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এবার বলছে রহিমস ডক্টর, আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে দিয়েছে, ঠিক আছে? তিনটে কোশ্চেন ছিল আমাদের, ঠিক আছে? দেখো এই যে একটা তিনটে কোশ্চেন হয়ে গেল। রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ আ কিওর ফর হিজ সোর থ্রোট, গার্গল করতে বলবে। তাহলে গার্গল, GARGLE, গার্গল স্পেলিংটা দেখে নেবে। গিগল, গিগল মানে ওই যে চোখগুলো এই করে না, চোখগুলো এরকম পাকায় বাচ্চাদের দিকে, গিগলিং বলা হয়, ঠিক আছে? আর ব্যাবল মানে তো বক বক করা, তোমরা জানো। মানে গিগল মানে হচ্ছে ধরো ওই যে বলে না যে মুখ চেপে হাসাগুলো, ওটাকে বলে গিগল। আর ব্যাবল মানে বাজে বক বক করা, এগুলো তো হচ্ছেই না। আচ্ছা, নেক্সট দেখো, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এবার বলেছে কোন সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট, মানে গ্রামাটিক্যালি কারেক্ট হবে। বুঝতে পারছো? গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স থেকে দিয়েছিলাম। ভূপেন, দেখো এটা তোমরা নিজেরাই করতে হবে। ভূপেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডু নট রয়েছে, তাহলে হবে না। ভূপেন ডু নট রয়েছে, হবে না। ভূপেন ডিড নট, আমার নোজ আছে, হবে না। ভূপেন ডাজ নট নো, তাহলে হয়ে গেল, কারণ ডাজ নট হলে এখানে নো এর সাথে আর এস যুক্ত হয় না, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার দেখো একটা প্রেপোজিশনাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, মনে রাখবে ইন মানে কোনো কিছুর মধ্যে বোঝাবে, ইনসাইড কোনো কিছুর মধ্যে স্পর্শ করে বোঝাবে। অন মানে হচ্ছে কোনো কিছুর উপরে, ঠিক আছে? আপ কোনো কিছুর উপরে এবং টাচ করে রয়েছে। ধরো পেনটা, একটা পেন রয়েছে, এই পেনটা যদি, ঠিক আছে, এই পেনটা যদি কোনো একটা এরকম টেবিলের উপরে থাকে স্পর্শ করে, তাহলে কিন্তু সেটা আমাদের অন হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাট মানে তো জানো, ঠিক আছে? কোনো একটা গ্রামের নামের আগে অ্যাট বসে, বা ছোট জায়গার মানে একটা জায়গায় অ্যাট এরকম হলো। আচ্ছা, অ্যাট 4 o'clock টাইমের ক্ষেত্রে বসে। আচ্ছা, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তাহলে তোমার ঘড়িতে কটা বাজে, মানে বাই ইউর ওয়াচ। যখন এরকম বলবে তখন বলবে বাই ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। নেক্সট 43 কি বলছে? আ গ্রুপ অফ এলিফ্যান্টস, এক পাল, ঠিক আছে? গ্রুপকে বলা, এলিফ্যান্টের গ্রুপকে কি বলা হয়? প্রথম হচ্ছে কালেকশন, কালেকশনটা এটাকে বলা হচ্ছে কি ইয়ে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের মধ্যে আমরা পড়ে ফেলবো। কালেকশন অফ বুকস হয়, কালেকশন অফ বুকস। আচ্ছা, হার্ড অফ এলিফ্যান্টস হয়, ঠিক আছে? স্কুল, স্কুল অফ ফিশ হয়, মনে রাখবে এটা ফিশ, ফিশের ক্ষেত্রে কিন্তু স্কুলও হয় আবার শোলও হয়। আচ্ছা, লিটার অফ পাপিজ হয়, পাপিজ, তাহলে এটা বি হয়ে যাবে। আবার দেখো একটা সেন্টেন্স টাইপ দিয়েছে, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, আমি এইভাবে যখন তুমি কোনো একটা লেটারকে শুরু করছো রিগ্রেট দিয়ে, তখন তুমি বুঝতেই পারছো, তুমি রিগ্রেট যখন বলছো তখন তুমি কি ডিনাই করবে কোনো কিছু? না। এমার্জেন্সি না, অ্যাকসেপ্টেন্স নয়, স্যাড নিউজ দিচ্ছ তুমি, তার মানে তুমি একটা খারাপ সংবাদ দিচ্ছ, আই রিগ্রেট। আচ্ছা, এরপরে বলছে অ্যান্টোনিম মানে ট্রিভিয়াল, ট্রিভিয়াল মানে তুচ্ছ, দ্যাট ইজ ভেরি ইনসিগনিফিক্যান্ট। যদি বলতো সিনোনিম তাহলে ইনসিগনিফিক্যান্ট হতো, কিন্তু বলেছে অ্যান্টোনিম, তার মানে ইম্পর্টেন্ট। ফিউটাইল মানে হচ্ছে ফ্রুটলেস বা ব্যর্থ প্রচেষ্টা। ফাস্ট মানে দ্রুত, দ্রুত। ইনসিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ নয় এমন কিছু, হয়ে গেল। আচ্ছা, হি মেড অ্যান্ড ড্যাশ, হি মেড অ্যান্ড ড্যাশ টু হিজ প্ল্যান, সে তার
মানে তার তার প্ল্যানের মধ্যে, পরিকল্পনাতে কিছু পরিবর্তন নিয়ে আসলো আফটার কনসিডারিং আওয়ার সাজেশনস। ঠিক আছে, তাহলে কি হি মেড অ্যান্ড ড্যাশ টু হিজ প্ল্যান, তার মানে হি মেড অ্যান অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট মানে কি সংশোধন করা। ইন্টারফারেন্স মানে হচ্ছে কোনো কিছু হস্তক্ষেপ করা, কম্প্রোমাইজ কোনো মানিয়ে চলা। আচ্ছা, ডিরেঞ্জমেন্ট মানে দেখতে পাচ্ছ তো, ডিরেঞ্জমেন্ট খুব ভালো ওয়ার্ড। ডিরেঞ্জমেন্ট মানে কেউ জানো? ডিরেঞ্জমেন্ট মানে কিন্তু আমরা জানি ক্যাওয়াস, বুঝতে পেরেছো? ক্যাওয়াস সৃষ্টি করা। ঠিক আছে, আচ্ছা, চুজ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স আ রিলেটিভ ক্লজ। দ্যাট কন্টেন্স আ রিলেটিভ ক্লজ, ঠিক আছে। তাহলে কোনটা রিলেটিভ ক্লজ রয়েছে বুঝতেই পারছো, এখানে হুইচ একটা রিলেটিভ ক্লজ। ঠিক আছে, আর হুইচ বলে আই লস দ্য কি, তাহলে কিটা হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট, আর এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, একে বোঝাচ্ছে। তাহলে বুঝতেই পারছি এটা হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, আর ধরো ইমেন্স, ইমেন্স মানে হচ্ছে প্রচুর বড় কোনো কিছু, তাহলে মনুমেন্টাল, হিউমঙ্গাস, জাইগান্টিক, এগুলো সবই হচ্ছে বড় বোঝায়। অ্যান্টোনিম বিপরীত শব্দ কি হয়ে যাবে? টাইনি, ক্ষুদ্র। ঠিক আছে, তো আরো কিছু এরকম ধরনের সেন্টেন্স ধরো রয়েছে। আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটা। হোয়াই আর ইউ হয়, হোয়াই, এটা তো হচ্ছে না। হোয়াই ইউ আর হয় না, হোয়াই হোয়াই আর ইউ হতো। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ডিসকাস উইথ আস, এটা হয়ে যাবে। ওয়েন ইউর টাইম ডিড অ্যারাইভ হবে না, এটা হবে না। ঠিক আছে, দ্য নিউ সফটওয়্যার টেক্স অনলি 1 সেকেন্ডস হবে না, 1 সেকেন্ডস হয় না, 1 সেকেন্ড হয়। ঠিক আছে, 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ডস, তাহলে এটা হয়ে যাবে আনসার। আচ্ছা, আ পার্সন আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট ল এন্ড অর্ডার, তাকে কি বলা হয়? বুঝতে পারছো, এটাকে অ্যানার্চিস্ট, অ্যানার্চিস্ট বলা হয়। ঠিক আছে, তো এরকম ধরনের বিভিন্ন প্রশ্নপত্র আছে এখানে। আরো কিছু ধরুন তোমাদের প্রশ্নপত্র আছে। ঠিক আছে, যেমন হি ইজ গুড অ্যাট স্পোর্টস হয়। ঠিক আছে, এগুলো নিজেরা তোমরা বাড়িতে ট্রাই করো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত ধরনের প্রশ্নপত্র। ঠিক আছে, তো আরো কিছু তোমাদের প্রশ্নপত্র থাকছে, তোমরা বাড়িতে এগুলোকে ব্যবহার করে প্র্যাকটিস করো। ঠিক আছে, দেখবে তোমাদের কিন্তু অনেকটাই প্রিপারেশন হয়ে যাবে। আপনি 5 টাইপস গুলো একবার রিপিট করবেন। কোন 5 টাইপস বলো তো? কোনটা 5 টাইমস বলছো? আচ্ছা, যাই হোক, 5 টাইপস মানে হচ্ছে ওই যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। ঠিক আছে, তো যাই হোক, আশা করি সবার কাছে এগুলো, হ্যাঁ সেন্টেন্স, হ্যাঁ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এই 5টা। এনিওয়েজ, তাহলে সবার কাছে আশা করি ক্লিয়ার হয়েছে এবং সবাই বুঝতে পেরেছো কিভাবে আমাদের পড়াশোনাটা করতে হবে। তো আর কোনো ডাউট থাকলে তোমরা বলতে পারো, আদারওয়াইজ আমি ক্লাসটা স্যারের কাছে ট্রান্সফার করবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবাইকে এত মনোযোগ সহকারে শোনার জন্য। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। যদি এরপরেও কোনো ডাউট থাকে তোমরা বলতে পারো। হ্যাঁ বলো বলো, কি কোয়েশ্চেন?
ইংরেজি কোয়েশ্চেন বলে থাকলে বলো। ওকে, ওয়েলকাম সবাইকে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফ্রেজাল ভার্বটা, আচ্ছা ফ্রেজাল ভার্বটা কিছুই নয়, ঠিক আছে। অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ, মানে ব্যাফলিং মানে হঠাৎ, হতবুদ্ধিকর, এটা হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন হওয়া, এটাকে বলে ব্যাফলিং চেঞ্জ, ঠিক আছে, আর কিছুই নয়। অ্যানাদার ব্যাফলিং চেঞ্জটা এটাই। আচ্ছা ফ্রেজাল ভার্বটা, ফ্রেজাল ভার্ব কিছুই নয়, যখন কোনো একটা ভার্বের সাথে এক প্রেপোজিশন যুক্ত হয় তখন সেটা একটা ফ্রেজের মতো ব্যবহৃত হলে সেটা আমরা ফ্রেজাল ভার্ব বলবো। এরার গুলো বুঝতে পারলাম না। আচ্ছা দেখো, একদিনে তো বোঝা যাবে না, ঠিক আছে, আমি একটা দিনের মধ্যে তোমাদেরকে সবটা বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা যখন ক্লাসে এটা ক্লাস ভিত্তিক পড়াশোনাটা করবো তখন দেখবে তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। মানে এগুলো জাস্ট তোমাদেরকে এখন সলভ করালাম, মানে ওয়েটা বললাম যে কিভাবে আমরা করব। এই একটা ক্লাসে যেটুকু সম্ভব আমি চেষ্টা করলাম তোমাদের বোঝানোর জন্য। আজকে তোমরা যে সবটা বুঝতে পারবে এমন নয়, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে। মানে একদিনে হবে না, একদিন হবে, এটুকু তোমরা আর কি কনফিডেন্স রাখতে পারো। প্রিভিয়াস করে স্যার, ক্লার্কশিপের এক্সামের টাইমে প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন করে গেছিলাম, বাট গ্রামার পার্টটা বেশি দিয়েছিল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দেখো, এখন কোয়েশ্চেন গুলো ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, মানে গ্রামার এবং ভোকাবুলারি দুটোর উপরেই জোর দিতে হবে, ঠিক আছে। আমি তো ওই জন্য তোমাদেরকে কি বললাম যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমায় করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের প্যাটার্ন তোমাকে বুঝতে হবে, কিন্তু প্রিপারেশনটা যেন মানে আপ টু দা মার্ক থাকে তোমার। মানে গ্রামারে ওই জন্য তো বললাম যে গ্রামারটা অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে। এমন নয় যে আমি শুধুমাত্র ভোকাবুলারিটাই পড়বো, গ্রামার পড়বো না, কারণ এখন স্টেটের যে সমস্ত পরীক্ষা হচ্ছে সমস্ত পরীক্ষায় গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। বরঞ্চ সেন্ট্রালে হচ্ছে এই মানে পার্টটা আর কি অত কিছু হয় না, সেন্ট্রালে অত গ্রামারের উপর জোর থাকে না। স্যার ওই কোয়েশ্চেনটাতে যে পার্টে এরার ছিল ওটাতে কনফিউশন আছে। অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাওএডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু, এই যে আমি বললাম অ্যাভয়েডস যে ওয়ার্ডটা রয়েছে না, অ্যাভয়েডস ওয়ার্ডটা দেখো, তুমি অ্যাভয়েডস কে হোয়াট দিয়ে প্রশ্ন করো, তুমি যখন অ্যাভয়েডস কে হোয়াট দিয়ে প্রশ্ন করছো তুমি একটা অবজেক্ট পাচ্ছ। তাহলে অবজেক্ট যখন তুমি পাচ্ছ, এই যে অ্যাভয়েড হচ্ছে এমন একটা ওয়ার্ড যার সাথে এই ওয়ার্ডটা হচ্ছে জেরান্ড নেয়, এরপরে জেরান্ড নেয়, আর জেরান্ডটা হচ্ছে আইএনজি ফর্মে হয়, ঠিক আছে। এটাই হচ্ছে ওখানটায় ভুল। সব বলে দেবো, ট্রিক আছে, সিনোনিম বা অ্যান্টোনিমের মনে রাখার ট্রিক আছে, মানে আমাদের একদম ইয়ে করে মনে রাখতে হবে না, ঠিক আছে। সাজেশন আছে, ট্রিকও আছে, কোনো অসুবিধা নেই। আমরা খুব সহজে কিছু রুট ওয়ার্ডের মাধ্যমে মনে রাখতে পারবো, ঠিক আছে। ধরো খুব সোজা করে একটা বলে দিচ্ছি, ধরো একটা ওয়ার্ড নিয়ে আমি বলি, এই যে অ্যানার্চিস্ট পড়লাম না, অ্যানার্চিস্ট, সবাই পড়লে অ্যানার্চিস্ট। আচ্ছা, এই যে অ্যানার্চিস্টটা, দেখো আমরা দুটো জিনিস মনে রাখবো, এটা একটা রুটটা মনে রাখবো, অ্যানার্কিয়া, অ্যানার্কিয়া। এই অ্যানার্কিয়া মানে জানো, অ্যানার্কিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ আ লিডার, অ্যাবসেন্স অফ আ লিডার, কোন লিডারের অ্যাবসেন্সে, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যানার্কিয়া, মানে যেখানে কোনো রুলার নেই তাকে বলা হয় অ্যানার্কি। তাহলে এই যে অ্যানার্চিস্ট ওয়ার্ডটা মনে রাখবো, অ্যানার্কিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ আ লিডার, ঠিক আছে। এরকম ভাবে আমরা অনেক ওয়ার্ড রয়েছে এগুলোকে মনে রাখতে পারবো, ঠিক আছে। ধরো এএসসিই, অ্যাসেটিক একটা ওয়ার্ড রয়েছে, অ্যাসেটিক, এরকম অনেক ওয়ার্ড আছে। অ্যাসেটিক ওয়ার্ডটা মনে রাখবো হচ্ছে অ্যাসকাটেস থেকে, অ্যাসকাটেস মানে হচ্ছে মঙ্ক বা সন্ন্যাসী। তাহলে মঙ্করা কি করে, খুব সাধারণ জীবনযাপন করে, তাহলে অ্যাসেটিক হচ্ছে কি, যে খুব বেশি, সে খুব সাধারণ জীবনযাপন করে, তাদেরকে বলে অ্যাসেটিক বলতে পারো। এরকম আমরা কিছু রুল অ্যাপ্লাই করে এগুলো রুট ওয়ার্ডের মাধ্যমে মনে রাখবো, কারণ ইংরেজিটা একসময় নেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল, আস্তে আস্তে ইংরেজি বিভিন্ন ভাষার থেকে শব্দগুলোকে নিয়েছে, ঠিক আছে, তাই জন্য আজকে ইংরেজি সমৃদ্ধ হয়েছে। এরকম কিছু আমাদের স্ট্র্যাটেজি আছে, আমি তোমাদের ক্লাসে সেগুলো আস্তে আস্তে বলবো, ঠিক আছে, যতটা আজকের ক্লাসে করে যায় আমি বলেছি। ওকে, তাহলে আর কোনো আশা করি ডাউট নেই, যদি ওকে, ঠিক আছে, আশা করি সবারই আমি ডাউট ক্লিয়ার করেছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমি ক্লাসটা স্যারকে ট্রান্সফার করছি। ওকে ওকে, ওয়েলকাম সবাইকে, গুড নাইট। স্যার আপনি আছেন? হ্যাঁ স্যার, ক্লাস কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। Okay. আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। স্যার আপনার স্ক্রিনটা বন্ধ করবো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি করে দিচ্ছি স্যার।
তো জানিও তো যে দেখতে পাচ্ছ কিনা। আমি কোডটা শেয়ার করে দিচ্ছি, প্লাস এও জানিয়ে দিচ্ছি যে গতকাল ক্লাসের বা এই রেকর্ডিং পিডিএফ নোটস গুলো আরেকবার নিতে পারো। বিশেষ করে গতকাল ক্লাসে অসুবিধা হয়েছিল, হয়তো কেউ কেউ বলছিল আমি বুঝতে পারিনি বা কিছু, তো তার জন্য আমি বলছি। আমি জানিয়ে দিচ্ছি, আগে একটু আমি গ্রুপটা ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক একটু শেয়ার। দেখো গ্রুপটা ওপেন, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, একটা দুটো সেন্টেন্সে যদি তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা দেখো ওপেন আছে, দেন আমি কোডে চলে আসছি বা শেয়ার করে দিই। একটু যদি একটা দুটো সেন্টেন্সে করো, ভালো খুব ভালো লিখো না, এরকম না লিখে যদি একটা দুটো সেন্টেন্সে অ্যাটলিস্ট শেয়ার করতে পারো, একটা দুটো সেন্টেন্সে অ্যাটলিস্ট যদি ফিডব্যাক শেয়ার করতে পারো, এটাই রিকোয়েস্ট রইল, যে একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করতে পারো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক একটু শেয়ার করো। চলো, আমি গ্রুপটা বন্ধ করলাম। থ্যাংক ইউ সবাইকে, কোডটা শেয়ার করে দিচ্ছি। যারা ফিডব্যাক শেয়ার করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। নেক্সট যেটা বলার, যে কোডের ক্ষেত্রে যেটা বলার, যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, বা কোনো রকম ইমেজ পাঠাবে না, কোনো রকম ইমেজ পাঠাবে না, ঠিক আছে? সিক্রেট কোড শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে। আচ্ছা, একটু বলে রাখি যে অলরেডি তোমাদের আজ 3 দিন ক্লাস হয়ে গেল, আজ দিয়ে 3 দিন ক্লাস হয়ে গেল। আগামীকাল অঙ্কের ক্লাস রয়েছে আমাদের, যে
টোটাল যে ক্লাসের শিডিউল শেয়ার করা হয়েছিল তার মধ্যে আগামীকাল হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, অর্থাৎ আগামীকাল অঙ্কের ক্লাস দিয়ে সেশন শেষ হচ্ছে। তার মানে এই নয় যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আমি আগেই জানিয়েছিলাম যে একটা নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে, তো সেই নতুন ব্যাচ সম্পর্কে আমি আগামীকাল ক্লাসে ডিটেলসে জানিয়ে দেবো। আগামীকাল অঙ্কের ক্লাসে আমি নিজে থাকবো, তো আগামীকাল অঙ্কের ক্লাসে এই নিয়ে আমি বিস্তারিত তোমাদের সাথে কথা বলবো। এমন নয় যে সব মুখে বলবো বা কিছু, একদম ডিটেলসে বিস্তারিত তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, সবকিছু লিখিত আকারে। ঠিক আছে? নতুন ব্যাচের তোমার অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে বা কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে, কোর্স ফির ক্ষেত্রে কোর্স ফি থাকবে সর্বনিম্ন, অর্থাৎ শুধুমাত্র মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নয়, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও পড়ার সুযোগ পায়, কোর্স ফি সেরকম থাকবে। একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটা যাতে পড়ার সুযোগ পায়। আর আমি বলবো তোমার মেজো সেজো পরিচিত যারা ইনস্টিটিউট রয়েছে তাদের তুলনায় কোর্স ফি অনেক কম থাকবে। আর কোয়ালিটি অফ এডুকেশন, আবারও বলছি, বড় যাদেরকে তুমি মনে করো তারাও ধারে পৌঁছাতে পারবে না। সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না, কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না। ঠিক আছে, আমরা এখানে শুধুমাত্র ইংলিশ দেখলাম, স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম, আগামীকাল অঙ্কে আমি থাকবো, যদিও অঙ্কের জন্য আমি বাদ দিয়ে আরো দুজন ফ্যাকাল্টি থাকবেন, অর্থাৎ অঙ্কে আমাকে ধরে টোটাল 3জন ফ্যাকাল্টি থাকবেন অঙ্কে। অঙ্কের ক্লাস প্রত্যেক সপ্তাহে দুটো করে থাকবে, কারণ অঙ্কের সমস্যা সবার রয়েছে। তো অঙ্কের ক্লাস প্রত্যেক সপ্তাহে দুটো করে থাকবে, এছাড়া আলাদা করে প্র্যাকটিস ক্লাস, এবং প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো সাবজেক্টের প্র্যাকটিস ক্লাস থাকবে। মানে হিস্ট্রি তো পরের সপ্তাহে, তো জিওগ্রাফি তো তারপরের সপ্তাহে, আবার কারেন্ট অ্যাফেয়ার্স। মানে রেগুলার ক্লাস যেগুলো আছে সেগুলো আলাদা। রেগুলার ক্লাসে কি হবে, রেগুলার ক্লাসে পুরো চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন হবে, পুরো চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ডিসকাশন হবে। সেটা ইংলিশ বলো, যে নাউন প্রোনাউন কি ভার্ব অ্যাডভার্ব এভাবে ধরে ধরে এগোচ্ছে। ঠিক একই রকম ভাবে ম্যাথ, অন্যান্য যা যা সাবজেক্ট আছে সব ক্ষেত্রে একদম টপিক ওয়াইজ হবে। প্র্যাকটিস ক্লাস যেটা, সেখানে কিন্তু পুরোপুরি এমসিকিউ ডিসকাশন, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন। এমন তো নয় যে আমাদের স্কুল সার্ভিসে গ্রুপ সি গ্রুপ ডি কটায় বা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আছে, কারণ এর তো পরীক্ষা হয়নি। তো ধরে নাও এই রিলেটেড যা কিছু পরীক্ষা হতে পারে, সেটা পুলিশের পরীক্ষার কোনো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন হতে পারে, সেন্ট্রালে কোনো এমটিএস পরীক্ষার কোশ্চেন। মানে কারণ কোনো কোশ্চেন কিন্তু কারোর কপিরাইট হয় না, যে এটা পুলিশের কোশ্চেন মানে এটার অন্য কোথাও আসবে না, এটা গ্রুপ সি গ্রুপ ডির কোশ্চেন এটার অন্য কোথাও আসবে না, ব্যাপারটা সেরকম না। তো বিভিন্ন পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে পরীক্ষাগুলো এই আমাদের গ্রুপ সাথে মেলে, সেরকম পরীক্ষা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সম্ভাব্য কোশ্চেন দিয়ে আলাদা প্র্যাকটিস ক্লাস। এই প্র্যাকটিস ক্লাসে মূলত এমসিকিউ ডিসকাশন হবে, যে টপিক বা যে চ্যাপ্টারগুলো হয়ে যাচ্ছে তার উপর। ঠিক আছে, সপ্তাহে মোটামুটি ক্লাসের একটু বেশি থাকবে, যেহেতু হাতের সময় খুব কম আমাদের, কিন্তু তুলনামূলক সপ্তাহে ক্লাস বেশি থাকবে। আমি এই মুহূর্তে বলে দিচ্ছি প্রায় 8টা ক্লাস তো থাকবে, 8 থেকে 9টা ক্লাসের কাছাকাছি থাকবে। এমনটা তোমার মনে হবে যে ক্লাসের মধ্যে তোমার পড়া অনেকটা তৈরি হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে। আমি যেমনটা বলছি ঠিক সেরকমটা হবে। এছাড়া আর কি দরকার না, লাইভ ক্লাসে তোমরা এখনো পর্যন্ত কথা বলতে পারো না। এই দুটো পরিবর্তন খুব ভালো বুঝতে পারবে। নাম্বার ওয়ান, যে লাইভ ক্লাসে তোমরা কথা বলতে পারো না। এর পরবর্তীতে অর্থাৎ আগামীকালকের পর, আগামীকাল পর্যন্ত তোমাদের মাইক্রোফোন বন্ধ থাকবে। আগামীকালকের পর যে নতুন ব্যাচ শুরু হবে, সে নতুন ব্যাচে তোমাদের মাইক্রোফোন সব সময়ের জন্য খোলা থাকবে। তোমরা যে কোনো সময় যখন খুশি যেখানে তোমার অসুবিধা রয়েছে সেখানে সরাসরি টিচারকে কোশ্চেন করতে পারবে। অর্থাৎ মেসেজ বক্সে মেসেজ করার দরকার নেই যে স্যার আর একবার রিপিট করুন, স্যার এটা বুঝতে পারলাম না, স্যার এটা কেন হলো, এই ধরনের তুমি সরাসরি করতে পারবে লাইভ ক্লাসের মধ্যে। এটা গেল। নেক্সট যেটা বলার, যে তোমার যে এই যে পিডিএফ নোটস বা রেকর্ডিং ক্লাসের ক্ষেত্রে এখন সিক্রেট কোড রয়েছে, আগামীকালও সিক্রেট কোড থাকবে, কিন্তু আগামীকালকের পর অর্থাৎ নতুন ব্যাচে সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না। অর্থাৎ তুমি ক্লাস কোনো কারণে করতে পারলে না, তাও তার রেকর্ডিং পিডিএফ নোটস পেয়ে যাবে। তুমি ক্লাস করেছো তার তো পাচ্ছ, ক্লাস না করলেও পাচ্ছ, মানে পাবে। এই রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর জন্য কোনো শর্ত থাকবে না, যখন খুশি যতবার খুশি যেভাবে খুশি অ্যাক্সেস করতে পারবে। নেক্সট যেটা বলার, যে পিডিএফ নোটস বাংলা ইংলিশ দুটো ভাষাতেই আসবে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বাংলা ইংলিশ দুটো ভাষাতে আসবে। আর প্রথম দিন থেকে মক টেস্টের সুবিধা থাকবে। আবারও বলছি, এত মক টেস্ট থাকবে যে তুমি পার ডে 2-3টে মক টেস্ট দিলেও শেষ করবে না। কারণ আমাদের যদি অফিসিয়ালি যে ডেট অ্যানাউন্স করেছে তাতে করে আমাদের হাতে খুব বেশি হলে 65 দিন বা তার কমই রয়েছে, 65 দিনও নেই, 65 দিনের কম রয়েছে, 60 দিনের কাছাকাছি রয়েছে বোধহয়।
খুব বেশি হলে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি তোমাকে কম করে বলছিলাম 150 থেকে 200-র কাছাকাছি মক টেস্ট থাকবে, যে তুমি দিয়ে শেষ করতে পারবে না, এত মক টেস্ট থাকবে তোমাদের এই কোর্সের মধ্যে। নেক্সট যেটা বলার যে এই পিডিএফ নোটস তুমি ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট বের করতে পারবে তোমার ইচ্ছা মতো, তুমি পড়ার সুবিধার্থে, এরকম আর কি। তো আগামীকাল এই নিয়ে আমি ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে নতুন ব্যাচে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে, সাপ্তাহিক ক্লাস রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, তোমার ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, সমস্ত কিছু আগামীকাল আমি লিখিত আকারে, একদম রিটেন আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো আগামীকাল ক্লাসে। 6টা থেকে ক্লাস শুরু হচ্ছে, 6টা থেকে মোটামুটি 7টা 15 পর্যন্ত অঙ্কের ক্লাস চলবে। 7টা 15-র পর আমরা নতুন ব্যাচ সম্পর্কে বলবো, খুব বেশি 10-12 মিনিট সময় লাগবে, এবং একদম শেষে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোডটা কোথা থেকে আসলো? দেখো, এতদিন পর্যন্ত আমরা সিক্রেট কোড শেয়ার করছিলাম, আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে তুমি বিগত ক্লাসগুলোর কোনো রেকর্ডিং বা পিডিএফ নোটস, ধরো প্রথম দিনের ক্লাসের রেকর্ডিং তুমি পাওনি, ওটাও গ্রুপে শেয়ার করা হয়নি, সেটাও তুমি পেয়ে যেতে পারো। গতকাল ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস কোনো কারণে তুমি পাওনি, তারও রেকর্ডিং পিডিএফ নোটস পেয়ে যাবে। মনে রাখবে, এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে রেকর্ডিং এবং পিডিএফ নোটস, আবার রিপিট করছি, রেকর্ডিং প্লাস পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। তাই আগামীকালকের গুরুত্ব মূলত কিন্তু 3টে। প্রথম যেটা বললাম, অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, যে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে অঙ্ক কি রয়েছে, কারণ এখানে আর অঙ্ক কোথাও তুমি বাদ দিতে পারবে না, তুমি গ্রুপ সি বা গ্রুপ ডি যাই বসো না কেন, অঙ্ক বাধ্যতামূলক। তো অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আমরা অঙ্কের সিলেবাসটাকে মার্চ করতে পারি দেখবো, এবং অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা ডিসকাস করবো। দ্বিতীয় যেটা, সেটা কি না, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো, অ্যাডমিশনের প্রসেস, বা কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হতে পারে, কিভাবে তোমার সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইম, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, সমস্ত কিছু A to Z সবকিছু তোমার সাথে শেয়ার করে দেওয়া, মানে কোনো কিছু তোমার কাছে গোপন থাকবে না, সবকিছু তোমার কাছে খুললাম খোলা শেয়ার করে দেওয়া হবে। 3 নম্বর যেটা বললাম, মাস্টার সিক্রেট, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস, রেকর্ডিং প্লাস পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আমি কোডে চলে গেলাম। আজকের জন্য শুধুমাত্র টাইপ করে পাঠাবে, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, কোনো ইমেজ পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে। আর সিক্রেট কোড তো পাল্টাচ্ছে, আগামীকাল মাস্টার সিক্রেট কোড থাকবে। কোডটা হচ্ছে এটা, মাই জব স্কুল জব, এটা হচ্ছে কোড, মাই জব স্কুল জব, এটা হচ্ছে সিক্রেট কোড। আর কোডটা পাঠাবে কোন নাম্বারে? গতকাল যারা সিক্রেট কোড পাঠিয়েছিলেন দেখো সেম নাম্বার রয়েছে, আগামীকাল কিন্তু এই নাম্বারটা পাল্টে যাবে, 6291515880, এটা হচ্ছে তোমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে। কোডটা কি বললাম? মাই জব স্কুল জব। যারা এটা পাঠিয়েছো তাদের খুব বেশি 2-4 সেকেন্ড সময় লাগতে পারে এই কোডটা পাঠাতে, মাই জব স্কুল জব। যারা আজ নতুন পাঠাবে তাদের হয়তো খুব বেশি 8-10 সেকেন্ড লাগতে পারে। আমি বলবো এখনই পাঠিয়ে রাখো। আর তোমাদের সাথে দেখবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, এগুলো শেয়ার করা হচ্ছে। আমি বলবো এগুলোতে জয়েন করে যাও। যারা জয়েন করে গেছো তারা দেখো ওখান থেকে বেনিফিট পাচ্ছ, ওখান থেকে তুমি উপকার পাচ্ছ, কিছু না কিছু পাচ্ছ। কি ঠিক বলছি তো? এখানে কেউ আছো এরকম যে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেছো? কেউ আছো হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেছো? দেখো ওখান থেকে রেগুলার বেসিসে তুমি বেনিফিট পাবে, রেগুলার। তুমি ওখানে কোনোদিন দেখতে পাবে না ভর্তির জন্য এইরকম বলা আছে এসো ভর্তি হয়ে যাও, একটা মেসেজ তুমি খুঁজে পাবে না, একটা মেসেজ না। আমি তো বললাম যে একটা মেসেজ খুঁজে পাবে না, 1 মাস কেন, আগামী 6 মাস পিছন দিকে স্ক্রল করে দেখো, শুধু কোশ্চেন দেখতে পাবে। স্ক্রল করলে, মানে আমি টেলিগ্রাম গ্রুপের কথা বলছি, যেখানে রেগুলার বেসিসে কোনো না কোনো সাবজেক্টের উপর মক টেস্ট হচ্ছে। অবশ্যই আগে থেকে জানিয়ে দেওয়া হয় যে কোন সাবজেক্টের উপর মক টেস্ট হবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তুমি দেখো যত রকমের যা কিছু নোটিফিকেশন পেয়ে যাবে, লাইভ ক্লাসের লিঙ্ক ওখান থেকে পেয়ে যাবে। কি পাচ্ছ তো? দেখো যে কোনো রকমের নোটিফিকেশন, আমাদের সেন্ট্রাল লেভেলের হোক, স্টেট লেভেলের হোক, সমস্ত রকমের নোটিফিকেশন তুমি কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? আর যেটা নেগেটিভ মার্কিং থাকবে না, 1 ঘন্টার পরীক্ষা হবে। আর যেটা বলার যে তোমার আমি আজকে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক শেয়ার করে দেবো, যেখান থেকে তুমি লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে সরাসরি। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, যেখান থেকে সরাসরি লাইভ ক্লাসগুলো
একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করো, অনেক কিছু পাবে ওখান থেকে। আমি আবারও বলছি, কিন্তু কোথাও দেখবে না যে এসব ভর্তি হচ্ছে এই কোর্সের জন্য, কেউ একটা বলতে পারবে যে হ্যাঁ এখানে এরকম টাইপের কিছু বলা আছে? আমি এই নীতিতে একদম বিশ্বাস করি না, কাউকে বলি না পর্যন্ত যে এসো বাবা ভর্তি হয়ে যাও। যার দরকার হবে সে এমনি ভর্তি হবে, কারণ এই ঘা আর ওষুধের একটা হেভি কানেকশন আছে। এরা দুজন যখন এক জায়গায় হয় তবেই তা ট্রুথফুল হয়। তাই আমি এই নীতিতে ভীষণভাবে বিশ্বাস করি। তো এই হচ্ছে ব্যাপার মূলত। ইয়ে আমি আজকে লিভ করছি এখান থেকে। আগামীকাল লাইভ ক্লাস মিস করো না, আমি নিজে থাকবো আগামীকাল লাইভ ক্লাসে। এবং যেটা আরো গুরুত্বপূর্ণ, যে আগামীকাল ক্লাসে কিন্তু আগামী দিনের ক্লাস সম্পর্কে, নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ লাইভ ক্লাস মিস করে গেলে তুমি কোনো কিছু জানতে পারবে না, আশা করি কারণ বলার দরকার নেই, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। তুমি খেয়াল করে দেখো, গ্রুপে ক্লাসের লিঙ্ক যাচ্ছে বা বিভিন্ন লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এরকম যাচ্ছে। আমি ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করে দেবো, সেগুলোতে তোমরা এই ইনফরমেশন গুলো পাবে। কিন্তু এই ক্লাস সম্পর্কিত ইনফরমেশন শুধুমাত্র লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই স্ক্রিনটার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং এই রেকর্ডিং তাদের সাথে শেয়ার করা হবে যারা আলটিমেট ক্লাস করবে। তাই বলবো অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। লাইভ ক্লাস ছাড়া তুমি কোনো কিছু জানতে পারবে না। বারংবার বলছি, গ্রুপে কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না, ঠিক আছে? আমি এই পর্যন্ত রাখছি। আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় দেখা হচ্ছে। আমি আবারও বলছি, আমি নিজে থাকবো আগামীকাল ক্লাসে, অঙ্কের ক্লাসে। তো আগামীকাল তোমাদের সাথে এই নিয়ে কথা হবে। 6টা থেকে মোটামুটি 7টা 15 পর্যন্ত অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 7টা 15 পর আমি নতুন ব্যাচ সম্পর্কে বলবো, এবং একদম শেষে মাস্টার সিক্রেট কোড, যে বিগত ক্লাসগুলো রেকর্ডিং বা পিডিএফ নোটস কোনো কারণে মিস করে গেছো, সেটার জন্য আগামীকাল সিক্রেট কোড শেয়ার করে দেওয়া হবে, যেটার সাহায্যে তুমি সমস্ত কিছু একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আর আবারও বলছি, লাইভ ক্লাস মিস করবে না। আগামীকাল 1.5 ঘন্টায় ক্লাস হবে, অর্থাৎ 1.5 ঘন্টায় ক্লাস করার জন্য অবশ্যই তোমার কাছে মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো। ঠিক সন্ধ্যে 6টা থেকেই অঙ্কের ক্লাস শুরু হবে। যদি আর কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আবারও বলছি, কোনো কিছু অসুবিধা থাকলে আমাকে যে কোনো দিন ডে টাইমে, সকাল 11টা থেকে বিকেল 5টা, এই টাইমের মধ্যে ফোন করে নিও। কোনো কিছু অসুবিধা থাকলে, কোনো কিছু জানার থাকলে আমাকে ফোন করে নিও। গ্রুপে নাম্বার দেওয়া আছে, বা যে নাম্বার থেকে দেখবে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ যাচ্ছে, বা আরো ভালো আমি তোমাকে বলে দিতে পারি, যে তুমি যে গ্রুপে রয়েছে, গ্রুপে দেখো অনেকজন অ্যাডমিন রয়েছে, অনেকগুলো অ্যাডমিন রয়েছে, ঠিক আছে? ওই অ্যাডমিনদের মধ্যে দুটো নাম্বারের পাশে ব্লু টিক চিহ্ন রয়েছে। একবার দেখো, যে অ্যাডমিন রয়েছে অনেকগুলো, 5-6 জন অ্যাডমিন রয়েছে, তার মধ্যে দুটো নাম্বারের পাশে দেখো ব্লু টিক চিহ্ন রয়েছে। আশা করি জানো এগুলো, যে হোয়াটসঅ্যাপের ব্লু টিক চিহ্ন মানে কি। তো ওই ব্লু টিক দুটো যে নাম্বার রয়েছে, ওই দুটো নাম্বারে যে কোনো একটা তুমি আমার সাথে কমিউনিকেট করতে পারো, ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে। আর সবাইকে বলবো যে 18 তারিখ হয়ে গেল, মোটামুটি নভেম্বরের 25-26 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে নেবে, তারপরে খুব লেট করবে না। এবং সবাইকে এনকারেজ করবো দুটোতেই ফর্ম ফিল আপ করো। প্রিপারেশন নাও গ্রুপ সি, গ্রুপ ডি অটোমেটিক তৈরি হয়ে যাবে, গ্রুপ ডি অটোমেটিক তৈরি হয়ে যাবে। প্রিপারেশন নাও গ্রুপ সি। আমি তো বললাম আগামীকাল সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কত হতে পারে আমি তো বললাম না, এই ভাব বাচ্চ টাইপের কথা আমি বলি না, দেখছি হচ্ছে হবে, আমি ইয়েস নোতে কথা বলা পছন্দ করি। তো আগামীকাল আমি একদম সবকিছু একদম স্পষ্ট জানিয়ে দেবো। এবং সেখানে এরকম না যে আমি মুখে বলছি আর তুমি শুনছো, একদম তোমার কাছে লিখিত আকারে স্ক্রিন শেয়ার করে আমি দেখিয়ে দেবো, যে এই পাবে, এই ক্লাসের মধ্যে থাকবে, এই আমাদের রয়েছে, এই স্যার ম্যাডাম রয়েছে, এই আমাদের রুটিন রয়েছে, সবকিছু। এবং এই হচ্ছে আমাদের টোটাল কোর্স ফি, সমস্ত কিছু একদম লিখিত আকারে রিটেন তোমাদের সাথে শেয়ার করে দেবো। যদি লাইভ ক্লাস না করো, এগুলো তুমি কোনো কিছু জানতে পারবে না। রিপিটেডলি বলছি, গ্রুপে কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না। আমি এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত সন্ধ্যে 6টায় দেখা হচ্ছে সবার সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, গুড নাইট।